আসসালামু আলাইকুম আমার প্রিয় পাঠক পাঠিকারা। এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। এখন আমি পরের অংশ সহ পুরোটা একসাথে দিলাম। আমি টাইম মেনশন করে দিয়েছি। যারা অলরেডি শুনে ফেলেছো তারা একটু কাট করে শুনে নিও, আর যারা এখনো শোনো নাই তারা পুরোটাই শুনে নিও। তো চলো গল্পটা শুরু করা যাক। বন্ধুর বিয়ে খেতে আমি আর আমার কাজিন মেহেদি সিলেট যাচ্ছি। বন্ধু বলতে আমার ফেসবুক গল্পের ফ্যান্সের বিয়ে। অনেক জোরাজুরিতে যাওয়ার জন্য রাজি হয়েছি। বগুড়া থেকে সিলেট যাওয়ার উদ্দেশ্যে বাস স্ট্যান্ডে দুজন দাঁড়িয়ে আছি। বাস নির্দিষ্ট সময় চলেও আসলো। আমি আর মেহেদি বাসে উঠে পড়লাম। বাসও তার আপন গতিতে চলতে লাগলো। আপনাদের তো পরিচয় দেওয়া হলো না, আসুন পরিচয় দেওয়া যাক। আমি রাখি, বাসা বগুড়া, অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। পড়াশোনার পাশাপাশি অবসর সময় কাটানোর জন্য টুকটাক ফেসবুকে গল্প লিখি। সেখান থেকে অনেক জেলার অনেক ফ্রেন্ডের সাথেই পরিচয় হয়েছে। তার মধ্যে যার বিয়ে খেতে যাচ্ছি সে একজন ফ্রেন্ড, ওর নাম ইমন, বাসা সিলেট। অনেক রিকোয়েস্টে তার বিয়ে খেতে যাচ্ছি। আর আমার সাথে যে আছে ওর নাম মেহেদি, আমার কাজিন, আমার সমবয়সী। যেখানেই যাই একসাথেই যাই। যাই, গল্প ফিরে আসা যায়। হঠাৎ মেহেদি আমাকে বলল, রাকিব, দেখ মেয়েটা কেমন করে তাকিয়ে আছে। তোর আবার শুরু হয়ে গেল এখানে এসেও? আমি কি করব? মেয়েটা তো তাকিয়ে আছে, দেখ। তোর ইচ্ছে হয় তুই দেখ। ওকে। 7 ঘন্টা জার্নি করার পর বাস সিলেট স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালো। গিয়ে দেখি ইমন আগে থেকেই বসে আছে আমাদের রিসিভ করার জন্য। আমাদের দেখেই বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আপনি কেমন আছেন? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, সমস্যা হয়নি, কিন্তু তুমি না আসলে অসুবিধাই হতো, চিনতে পারতাম না। সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি ভাইয়া। আমার কথা এখানে এসেছেন, আমি অনেক খুশি হয়েছি ভাইয়া। ইটস ওকে। চলেন ভাইয়া। চলো। তারপর আমি, মেহেদি আর ইমন একটা সিএনজি নিলাম। রাস্তায় মেহেদি আমাকে বলল, রাকিব, বল। মেয়েটি নাম্বার দিয়েছে। কি বলিস, কখন? বাস থেকে নামতেই। ভালো তো, কথা বল। কিন্তু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? মেয়েটি তোকে নাম্বার দিতে বলেছে। আমার লাগবে না ভাই, তুই কথা বলিস। সত্যি? হুম কথা বলতে বলতে আমরা ইমনের বাসার সামনে পৌঁছে গেলাম। আমি ভাড়া দিতে চাইলাম, কিন্তু ইমন কোনো মতেই দিতে দিল না। ভাড়া মিটিয়ে ইমন বলল, ভাইয়া এখান থেকে কিছু তো হাঁটতে হবে, আমরা গ্রামে থাকি, বুঝেনি তো। আরে কোনো সমস্যা নেই, আমরাও গ্রামে থাকি। তারপর স্ট্যান্ড থেকে গ্রামের পথ দিয়ে হাঁটতে লাগলাম। 10 মিনিট পর ইমনদের বাসায় পৌঁছে গেলাম। ইমন তার মা বাবার সাথে আমাদের পরিচয় করে দিল। ওনারা অনেক ভালো, আমাদের অনেক আদর যত্ন করছেন। 2 দিন পর ইমনের বিয়ে। রাতে ওনাদের সাথে গল্প করে বেশ ভালোই মনে হলো। আমাদের জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করা হলো। সারাদিন জার্নি করার জন্য রাতে বিছানায় গায়ে এলিয়ে দিতেই কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম। নাস্তা করার পর ইমন বলল, ভাইয়া বলো। একটা কথা বলার ছিল। কি কথা বলো? আজকে আমার ছোট বোন আসবে ঢাকা থেকে, ওকে রিসিভ করতে আমাকে স্টেশনে যেতে হবে। তো আমাকেও কি যেতে হবে? আসলে আপনার কাজিন আমার সাথে আসুক, আর আপনি যদি ডেকোরেটরের এই দিকে সামলান তাহলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, যাও, কোনো চিন্তা করো না, আমি এদিক সামলে নেব। থ্যাংক ইউ প্রিয় ভাইয়া। ওয়েলকাম। তাহলে তুই থাক, আমি ওর সাথে যাই। ওকে যা, বলে ইমন আর মেহেদি স্টেশনে চলে গেল ওর বোনকে আনতে। আর আমি ডেকোরেটরের লোকজনের উপর নজরদারি করতেছি। প্রায় 1 ঘন্টা পর ডেকোরেটরের একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, এই ভাইয়া, কি ভুলভাল জিনিস লাগাচ্ছ? তুমি নামো, আমি দেখছি। বলেই ছেলেটি মই দিয়ে নিচে নামলো। আমি ওটা বেয়ে উপরে চলে গেলাম। তাই আমি ডেকোরেটরের কাজগুলো করতে লাগলাম। হঠাৎ দেখলাম মেহেদি, ইমন আর একটা মেয়ে আসছে। ওটাই হয়তো ওর বোন হবে। ইমন মেয়েটার ব্যাগ নিয়ে আগে রুমে চলে গেল, মেহেদি একটু সামনে, আর মেয়েটা ফোন টিপতে টিপতে একটু পেছনে আসছে। আমিও কাজে মনোযোগ দিলাম। হঠাৎ মেয়েটা আমার চড়ে থাকা মই ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার কারণে মেয়েটা আমার দিকে ঘুরলো, আর মইটা ধরে নিজেকে সামলাতে লাগলো। নিজেকে সামলানোর জন্য মইটা নাড়তে লাগলো। আর আমি মইয়ের উপর থেকে মেয়েটার উপর পড়ে গেলাম। মেয়েটা নিজেকে না সামলাতে পেরে আমাকে নিয়ে মাটিতে পড়ে গেল। আর সাথে সাথেই মেয়েটার চোখে আমার ঠোঁট স্পর্শ হয়ে গেল। আর আমার ঠোঁটের স্পর্শে তার চোখ অনুভব করে সে তার চোখ বন্ধ করে নিল। 2 সেকেন্ড পর আমি আমার ঠোঁট তুলে নিয়ে মেয়েটার দিকে তাকালাম। তাকাতেই এক চাহনিতে তার প্রতি একটু আসলাম।
কখনো এত মায়াবী চেহারা দেখিনি। এতদিন অনেক মেয়ে দেখেছি, কখনো দেখে হৃদয়ের হার্টবিট এত জোরে চলেনি। এই প্রথম এই মেয়েকে দেখে আমার হৃদয়ের হার্টবিট চক্রবৃদ্ধি হারে বাড়তে লাগলো। মেয়েটা আমার দিকে রাগে লোক নিয়ে তাকিয়ে আছে। রাগলেও যে তাকে এত সুন্দর লাগবে কখনো ভাবতে পারেনি। রাগার কারণে গাল দুটো টমেটোর মতো লাল হয়ে আছে। নাকের ডগাতেও ছোট ছোট ঘামের কণা জমিয়ে আছে। হয়তো কিছুটা ভয়ও আছে, কারণ হয়তো কখনো এমন পরিস্থিতিতে পড়েনি। কিছুক্ষণ পর তাড়াহুড়ো করে তার উপর থেকে উঠে দাঁড়ালাম। তারপর আমি তাকে তোলার জন্য হাতটাও বাড়ালাম, কিন্তু সে আমার হাত না ধরে একাই উঠলো। সে আমাদেরকে এখনো রাগের লোক নিয়ে তাকিয়ে আছে। তারপর আমি বললাম, সরি। সরি মাইন্ডফুল, ছোট লোক কোথাকার। সুন্দরী মেয়ে দেখলেই গায়ে পড়তে মন চায়। দেখুন, আপনি না জেনেই কথা বলছেন। আপনি তো ধাক্কা দিয়ে আমাকে মই থেকে ফেলে দিলেন। আমি তো উপরে ঠিকই কাজ করছিলাম, নিজে ঠিকভাবে চলতে পারে না, আবার আমাকে দোষ দিচ্ছে। কি বললি? আমি ঠিকভাবে চলতে পারি না? তোকে আমি দেখাচ্ছি মজা। ভাইয়াকে বলে তোকে কাজ থেকে বের করে দেব। দেখুন, তুই তো গাড়ি করবেন না। করলে কি করবি? আপনার সাথে কথা বলাই আমার উচিত হয়নি। তোকে আমি দেখাচ্ছি আমি কে। ওয়েট। ওকে, অপেক্ষা করছি বলে মেয়েটি ভেতরে চলে যায়। ধ্যাৎ, আমারও কাজ করার মুড চলে যায়। মেয়েটা দেখতে যতটা সুন্দর, ব্যবহার ততটাই খারাপ। যাই হোক, আমি আমার রুমে চলে গেলাম। গিয়ে ওয়াশরুমে ঢুকলাম গোসল করতে। এদিকে মেয়েটি ওর আব্বু আম্মু আর ইমনের কাছে গিয়ে বললো, ভাইয়া, কি সব লোকদের কাজে লাগাও আমার সাথে বেয়াদবি করে? কে তোর সাথী বেয়াদবি করছে বোন? ওই যে ওইখানে কাজ করছে ডেকোরেশনের একটা ছেলে, ওকে তুমি বের করে দাও। ওকে দিব। আর তোমার লেখক ভাইয়া কোথায়? আমিও একটু দেখি, সারাক্ষণ তো তার গল্পই করো। ও হয়তো রুমে আছে। ওনার সাথে পরে দেখা করছি। চলো, আগে ওই ছেলেটার একটা ব্যবস্থা করো। ওকে চল। বলেই ইমন আর মেয়েটি বাইরে এলো। তারপর ইমন বলল, কোথায় ছেলেটি? এখানেই তো ছিল। এর মধ্যেই আমি ফ্রেশ হয়ে ভেতর থেকে ড্রেসটা চেঞ্জ করে বাইরে আসছি। আমাকে দেখে অবাক হয়ে মেয়েটা ইমনকে জিজ্ঞেস করলো, ভাইয়া, এই ছেলে বাসার ভিতর থেকে আসছে কেন? তো কোথা থেকে আসবে? ওই তো সেই কাজের ছেলেটা যে আমার সাথে বেয়াদবি করেছে। তোর মাথা ঠিক আছে তো? কেন ভাইয়া? ওই তো রাকিব, আমার প্রিয় লেখক ভাইয়া। কি এই ছেলে? তুই কোথাও ভুল বুঝতেছিস, মিটমাট করে নিস। বলেই ইমন চলে যেতে লাগলো। পিছন থেকে মেয়েটা বলল, ভাইয়া শোনো তো। কিন্তু ইমন কোনো পাত্তা না দিয়ে শুধু আমার কাছে এলো। আমি শালা মেয়েদিকে খুঁজছি, খুঁজে উদা হয়েছে আল্লাহ জানে। আমার অস্থিরতা দেখে ইমন বলল, ভাইয়া কিছু হয়েছে? না তো, কেন? আপনাকে এত অস্থির লাগছে কেন? আরে আমার কাজিনকে খুঁজতেছি, কই যে উদা হয়েছে। ভাইয়া ও বাসার বাইরে পুকুরের ঘাটে বসে কার সাথে জানি ফোনে কথা বলছে। আমি মনে মনে বললাম, উফ, ওর আর এই স্বভাব গেল না। ভাইয়া কিছু বললেন? না, ঠিক আছে। ভাইয়া আরেকটা কথা। বলো। আমার বোনের সাথে আপনার কি হয়েছে? ও আপনার উপর ক্ষেপে আছে কেন? তারপর আমি ইমনকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। সব শুনে ইমন হাসতে লাগলো। তারপর ইমনের ভেতর থেকে ডাক এলো। ইমন বলল, ভাইয়া আপনি ঘোরাফেরা করেন, আমি একটু কাজ করে আসছি, প্লিজ কিছু মনে করেন না সময় দিতে পারছি না বলে। আরে সমস্যা নেই, যাও। ধন্যবাদ ভাইয়া। বলেই ইমন চলে গেল। এবার একবার ভাবলাম মেয়েদের কাছে পুকুর ঘাটে যাই। পরে আবার ভাবলাম না, ওর প্রেমের রাজ্যে ঢুকে কাবাব মেয়ে হাড্ডি হতে চায় না। তাই একাই একটা চেয়ার নিয়ে বসে আছি। ফেসবুকে ঢুকে টাইম পাস করতে লাগলাম। হঠাৎ পেছন থেকে কে যেন বললো, সরি। আমি পিছনে ফিরে তাকালাম আর দেখলাম সে মেয়েটি, মানে ইমনের বোন। কাছে এসে মেয়েটা আবার বলল, সরি। সরি কেন? তখনকার ব্যবহারের জন্য। আমিও খারাপ ব্যবহার করছি, তাই আমিও সরি। ঠিক আছে। ধন্যবাদ বলে আমি সেখান থেকে চলে যেতে লাগলাম। মেয়েটা পিছন থেকে আবার বলে উঠলো, আরে চলে যাচ্ছেন কেন? এত অ্যাটিটিউড কেন আপনার? ওই অ্যাটিটিউড দেখালাম। বুঝি, লেখক মানুষ তো, আমাদেরকে কি আর পাত্তা দিবেন? কি বলেন এগুলো? আচ্ছা চলে যাব না, যান। আচ্ছা, আপনার নামটা কি? আমি রাকিব, আর আপনি? আমি ঈশা। অনেক সুন্দর নাম। ধন্যবাদ। কি করেন? অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি, আর পাশাপাশি গল্প লিখি। জানি, সেই জন্যই তো ভাইয়া আপনার অনেক বড় ফ্যান।
আচ্ছা, আপনার আইডিটা দেন তো, আমিও গল্প পড়বো। কি লিখেন? MA স্টোরি। পেয়েছি। আপনি কি করেন? আমি মেডিকেল স্টুডেন্ট, ঢাকা মেডিকেল কলেজে কোর্স করছি। বাহ। হুম। আচ্ছা এখন যাই, আবার পরে কথা হবে। এত যাই যাই করেন কেন? আমার কাজিন আসছে, এখন একটু ওকে সময় দেই। আচ্ছা ঠিক আছে। বলে আমি সেখান থেকে চলে আসলাম। এর মধ্যেই মেহেদির আগমন। আমি ওকে বললাম, সারাদিন তুই ফোনে কি করিস? আমার তো কাজ হয়ে গেছে। মানে কি বুঝলাম না। ওই দিন ওই বাসের মেয়েটির কথা মনে আছে? কোন মেয়েটা? আরে, যে মেয়েটা তোকে নাম্বার দিতে বলেছিল। ও হ্যাঁ, কি হয়েছে ওর? ওর কিছু হয়নি। তো ওকে তো আমি পটিয়ে নিয়েছি। কি? কেমনে ভাই? ওটাই ট্যালেন্ট। সিরিয়াসলি নাকি এটাও টাইম পাস? না, এটা সিরিয়াসলি। যাক, তবুও ভালো। তারপর আরো কিছুক্ষণ মেয়েদের সাথে কথা বলতেই বাসা থেকে আব্বু কল দিয়েছে। কল রিসিভ করতে আব্বু বলল, কি ব্যাপার? ফ্যানদের পেয়ে আমার ছেলে তো আমাকেই ভুলে গেছে। কি বলো আব্বু, কেমন আছো? আমরা ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা কেমন মজা হচ্ছে? বাসায় কবে আসছো? আব্বু, এখানে অনেক ভালো লাগছে। বিয়েটা শেষ করেই বাসায় আসবো। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। জি আব্বু, আপনিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে এই কলটা কেটে দিলাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম, কিন্তু ঈশাকে দেখলাম না। আমি এখানে মেহমান, তাই হুট করে জিজ্ঞাসাও করতে পারছি না। যাই হোক, বিকেল থেকে ইমনদের বাসায় ওদের আত্মীয় স্বজন দলে দলে আসতে লাগলো। সবাই অনেক ব্যস্ত হয়ে পড়লো বিয়ের আয়োজন করতে। ইমনের তো টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না কাজের চাপে। আমার কাজিন তো ফোনে বাবু শোনা বলতেই ব্যস্ত। আমি এখন কি যে করি বুঝতে পারছি না। তাই রুমে গিয়ে চুপচাপ ফেসবুক দেখতে লাগলাম। হঠাৎ কে যেন দরজায় নক করতে লাগলো। আসবো? আমি পিছনে ফিরে তাকালাম আর দেখলাম ঈশা। আমি বললাম, আসুন প্লিজ। অনুমতি নেওয়ার কি দরকার? ধন্যবাদ। বলুন, আপনি এখানে? কেন আসতে পারি না? অবশ্যই পারেন, আপনারই বাসা। হুম। তা আপনি দুপুরে খেতে আসলেন না যে, কই গেছিলেন? রুমেই ছিলাম, আপনার সব গল্প একদিনে পড়ে শেষ করেছি। অনেক ভালো লাগছে। একদিনেই আমিও আপনার অনেক বড় ফ্যান হয়ে গেলাম, আর গল্পগুলো পড়ে লেখকের প্রেমেও পড়ে গেছি। শুক্রিয়া। আপনার তো অনেক মেয়ে ফ্যান্স আর অনেক গার্লফ্রেন্ড, তাই না? প্রথমটা ঠিক, কিন্তু দ্বিতীয়টা ভুল। মানে? মানে ফ্যান্স আছে সত্যি, কিন্তু গার্লফ্রেন্ড একটাও নেই। বিশ্বাস করতে কষ্টকর। কষ্টের হলেও সত্যি। আচ্ছা চলেন, খাবেন না? খেতে ইচ্ছে করছে না। কেন? জানি না। আমি এখানে খাবার এনে দিই? না, আমি আমার কথাটা শেষ করার আগেই আমার কথার কোনো পাত্তা না দিয়ে ঈশা সোজা চলে গেল। বুঝলাম না কেন। একটু পর দেখি ঈশা খাবারের প্লেট নিয়ে হাজির। তারপর আমি বললাম তো খাবো না। রাতে না খেয়ে থাকতে নেই। ঠিক আছে দেন। আমি আগে 2 লোকমা তুলে খাওয়াই। কেন? আমার ইচ্ছে করছে তাই। আপনার ফ্যামিলির কেউ দেখলে কিভাবে? কেউ দেখবে না, সেই জন্যই তো রুমে নিয়ে আসলাম। ঠিক আছে দেন। তারপর ঈশা আমাকে তার নিজের হাতে তুলে যেই মুখে দেবে, অমনি আমার কাজের মেহেদি সেখানে এসে হাজির। তাকে দেখে দুজনে ইতস্তত বোধ করলাম। তারপর ও বলল, বাহ, আমাকে তো ঠিকই না না করিস। আর এখানে তো তুই রোমান্স শুরু করে দিয়েছিস। ফাজলামি করবি না, রোম্যান্সের কি দেখলি? থাক, আর কইতে হইব না, চালিয়ে যা। কি বলতে আসছিলি সেটা তো বলে যা। বলে ও রুম থেকে চলে গেল। তারপর আমি ঈশার দিকে তাকালাম আর বললাম, ও কি ভাবলো? সরি। আপনি সরি কেন? আমার জন্যই এই পরিস্থিতিতে পড়তে হলো। সমস্যা নেই। তারপর আবার ঈশা আমাকে তার নিজের হাতে তুলে খাইয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, আপনি খাইছেন? না, আপনাকে খাইয়ে তারপর খাবো। আমি আর কিছু না বলে কিছু খাবার খেলাম। আর অনেকটা খাবার থেকেই গেল, আর খাবো না। ওকে। তারপর আমাকে পানি খাওয়ালো। তারপর নিজের ওনার আঁচল দিয়ে মুখটাও মুছে দিল। এই প্রথম কোনো মেয়েকে আমার কেয়ারিং করতে বাধা দিচ্ছি না। তার প্রতি এক অজানা ভালো লাগা কাজ করছে। তারপর বলল, আপনি রেস্ট করেন, আমি খেয়ে আসি। ওকে। কিছুক্ষণ পর রুমে একা ভালো লাগছিল না, তাই একটু বাইরে বের হলাম। বাইরে বের হয়ে আমি দেখলাম ঈশা আমার খাওয়া অবশিষ্ট খাবারগুলো খাচ্ছে। ওর এই আচরণ দেখে আমি অনেকটা অবাক হলাম। তারপর আমি বাসার বাইরে চলে আসলাম। খুব সুন্দর লাইটিং করে বাসার সাজানো হয়েছে। বাসার সামনে অনেক বড় ফাঁকা জায়গা।
সেখানে বড় করে প্যান্ডেল করা হয়েছে বিয়ের অনুষ্ঠানের জন্য। ইমনদের আত্মীয় স্বজন দিয়ে বাসাটা গম গম। ছোট বাচ্চারা মজা করছে, পটকা ফাটাচ্ছে, বক্সে গান বাজানো হচ্ছে। এখন মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি। মেয়েদিকে নিয়ে আসলাম আমার একাকিত্ব দূর করার জন্য, কিন্তু ও যে কোথায় উধাও হয়েছে আল্লাহ জানে। আমি একা একা দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা অপরিচিত মেয়ে এসে আমাকে বলল, সাদিয়া, জি কিছু বলবেন? আপনি কি এখানে কাউকে খুঁজছেন? কই না তো, কেন? তাহলে আপনি যে এদিক ওদিক তাকাচ্ছেন কেমন জানি একটা অস্থিরতা নিয়ে। ডেকোরেশনটা দেখছি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। হুম, সত্যি অনেক সুন্দর। আচ্ছা, এখানে তো সবাইকে মোটামুটি চিনি, সবাই আত্মীয় স্বজন, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি রাকিব, বগুড়া থেকে আসছি, ইমনের ফ্রেন্ড। ওহো আচ্ছা, তা কেমন ফ্রেন্ড? ফেসবুক ফ্রেন্ড। ফেসবুক ফ্রেন্ড এত ঘনিষ্ঠ যে বিয়ের দাওয়াতে পর্যন্ত দিয়েছে? কেমনে? সেটা না হয় ইমনের কাছ থেকেই শুনে নিয়েন। কেন, আপনার বলতে কি সমস্যা? অ্যাটিটিউড দেখাচ্ছেন কেন? অ্যাটিটিউড না, মেয়েদের সাথে কথা কম বলি। হে বাবা, আপনি তো দেখছি মেয়েদের মতো লজ্জা পান। আমি শুধু মুচকি হাসলাম। তারপর মেয়েটা আবার বলল, ঠিক আছে, আমি ইমন ভাইয়ার থেকে শুনে নিব। ওকে। তা আমার পরিচয় জিজ্ঞাসা করবেন না? ঠিক আছে বলেন। আমার নাম সাদিয়া, আমি ইমনের খালাতো বোন। ইন্টার সেকেন্ড বর্ষে পড়াশোনা করছি। বা ভালোই, মেয়েটির সাথে অনেকক্ষণ কথা বললাম। সে অনেক মিশুক। আমাদের কথা বলতে বলতে দেখি হঠাৎ ঈশাও চলে আসলো। তার সাথে কথা বলতে দেখে সে একটু খারাপ হয়ে গেল মনটা। আমি বুঝতে পারছি। আমি সেকে বললাম, আপনি এখানে? কেন ডিস্টার্ব করলাম? কি বলেন এগুলো? আপনার রুমে গিয়েছিলাম, আপনি নেই, তাই খুঁজতে বাহিরে আসলাম। ও আচ্ছা। তারপর ঈশা সাদিয়াকে বলল, সাদিয়া, তুই এখানে কি করিস? তোর ভাইয়ার বন্ধুর সাথে কথা বলছি, তাতে তোর কি? খালা তোকে ডাকছে, যা। পরে যাব। তারপর সাদিয়া আমাকে বলল, গান হচ্ছে, চলেন না যাই ওখানে, একসাথে এনজয় করি। ওর কথা শুনে আমি ঈশার দিকে তাকালাম আর ঈশা আমার দিকে তাকালো। তারপর আমি সাদিয়াকে বললাম, আপনি যান, আমি আসছি। আপনিও আসুন। আপনি আগে যান, তারপর আমি আসছি। ওকে, অপেক্ষা করছি। ঠিক আছে। তারপর সাদিয়া নাচের ওই দিকে চলে গেল আর ঈশা আমাকে বলল, আপনি রুম থেকে বের হয়েছেন কেন? আপনাকে না বললাম আপনি রেস্ট করেন। রুমে একা ভালো লাগছিল না, তাই আসছি। আসছেন ভালো কথা, তাহলে আপনি ওর সাথে কথা বলছেন কেন? আপনার খালাতো বোনই আসছে কথা বলতে। আর যেন কথা বলতে না দেখি, কেন? কারণ আমি এগুলো পছন্দ করি না। ঠিক আছে, আপনার বাসায় যেহেতু আসি তা আপনার কথা মানার চেষ্টা করব। মনে থাকে যেন। ওকে। এখন চলেন একটু নাচ দেখি। আমি রুমে যাব। কোনো রুমে যাওয়া চলবে না, বিয়ে বাড়িতে এসে কেউ ঘুমায় নাকি? কিন্তু কিন্তু কিছুই না, 2 দিন লেট করে ঘুমালে কিছুই হবে না। আসেন তো। বলে ঈশা আমার হাতটা ধরে ফেললো। হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল। ওখানে গিয়ে ঈশা দুজনের জন্য দুটো চেয়ার নিয়ে আসলো। তারপর ও আমার পাশেই বসে পড়লো। ওর এগুলো আচরণ আমার মোটেই সুবিধার মনে হচ্ছে না। যাই হোক, কিছুক্ষণ পর মেয়েদের দেখা মিললো। আমি ওকে দেখে বললাম, কিরে সারাদিন কই থাকিস? আর বলিস না, ওই মেয়েটার সাথে কথা বললাম। সারাদিনই তো বলিস। কখনো রিলেশন করিসনি তো, তুই কি বুঝবি? আমার কল লাগবে না ভাই। আমাদের কথা বলতে বলতে কোথা থেকে যেন ইমনও হাজির হলো। এসে আমাকে বলল, সরি ভাইয়া, কিছু মনে কইরেন না, সময় দিতে পারছি না বলে। সমস্যা নেই, আমি বুঝতে পারছি তুমি ব্যস্ত। কি রে ঈশা, তুই এইখানে? তুই তো এসেই ভাইয়ার নামে নালিশ দিয়ে দিচ্ছিলি, এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল? হুম যাই হোক, তোমরা এনজয় করো, আমি একটু আসছি। যাও। তোর কাবাবে আমিও হাড্ডি হতে চাই না। আমিও যাই। মানে কি? কিছু না। বলে মেহেদি চলে গেল। ওর কথা শুনে ঈশা মুচকে হাসছে। আমি সেকে বললাম, ও কি বলে গেল? আমি কি জানি? তাহলে হাসছেন কেন? হাসতেও পারবো না? যাই হোক, আরো কিছুক্ষণ ওখান থেকে আমি বললাম, আমি এখন রুমে যাব। ঠিক আছে, চলে। বলেই আমরা সেখান থেকে রুমে চলে আসলাম। ঈশা আমাকে রুম পর্যন্ত এগিয়ে দিল। আমি বললাম, এখন তো যান। শোনেন, বলেন। একটা কথা বলতে চাই। কি কথা? ঈশা কিছুক্ষণ ভেবে বলল, না কিছু না, পরে বলবো। আচ্ছা ঠিক আছে, এখন যান। গুড নাইট। গুড নাইট। তারপর ঈশা চলে গেল। আমার চোখে ঘুম এসে ঝলমল করছে।
বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুম চলে আসলো। পাশে মেহেদি কখন যে ঘুমিয়েছে জানি না। খুব সকালে ঈশাকে ওর আম্মু, আব্বু আর ইমন কিচেন রুমে দেখে অবাক। যে মেয়ে কিচেনের কাছেই আসতো না, সে আজকে সবার আগে উঠে কিচেনে কি করে? জানতে ওর আম্মু আর আব্বু আর ইমন কিচেনে ঢুকলো। ইমন জিজ্ঞাসা করলো, কি রে ঈশা, তুই এত সকালে কিচেন রুমে কি করিস? কফি বানাচ্ছি। কি? সূর্য আজকে কোন দিক থেকে উঠলো যে মেয়েকে কফি বানিয়ে রুমে গিয়ে ডেকে ঘুম থেকে উঠাইতে হয়? সে আজ আমাদের জন্য কফি বানাচ্ছে? সরি আম্মু, এটা তোমাদের জন্য নয়। তাহলে কার জন্য? ঈশা লজ্জা পাচ্ছে, কিছুই বলছে না। ওর চুপ থাকা দেখে ওর আম্মু বলল, কি রে, চুপ করে আছিস কেন? বল, কার জন্য? থাক আম্মু, বুঝতে পারছি কার জন্য। কার জন্য? রাকিব ভাইয়ার জন্য, তাই না? ঈশা আবার লজ্জা পাচ্ছে আর মাথাটা নাড়ালো। তুই কি ওকে পছন্দ করিস? হুম, কিন্তু তোমার গাধা বন্ধুটা কিছুই বোঝে না। ও আমার বন্ধু, সেটা তোকে বলছে। কেন, সেই তো বলছে। সে আমার বন্ধু না। তাহলে? ও একজন লেখক। ও মেয়েদের সাথে কম কথা বলে, আর কোনো মেয়ে প্রপোজ করলে তার থেকে দূরে থাকার জন্য সব করতে পারে। ওই গুণটা আমার অনেক ভালো লাগে। আমাদের একটা আড্ডা গ্রুপ আছে, রাকিব ভাইয়া সেটার অ্যাডমিন। আমি চুপচাপই থাকি। একদিন দেখি আমাদের খালাতো বোন সাদিয়া ওই গ্রুপে আছে, তার মানে সেও রাকিব ভাইয়ার ফ্যান্স। হঠাৎ সাদিয়া গ্রুপে সবার সামনে ওকে প্রপোজ করে, কিন্তু রাকিব ভাই কোনো পাত্তা না দেওয়া ও আরও ডিস্টার্ব করতে শুরু করে। অবশেষে সাদিয়া গ্রুপে বললে, তুমি যদি আমার খালাতো ভাই ইমনের বিয়ে খেতে সিলেট যেতে পারো তাহলে আমি আর ডিস্টার্ব করব না। তখন থেকে রাকিব ভাইয়া আমার সাথে কথা বলে, আর সাদিয়াকে কি পিছু ছাড়ানোর জন্য আমাদের এখানে আসে। তো তাকে এখানে আনার কারণ কি? সেটা তো সাদিয়াই জানে, ওর মাথায় কী প্ল্যান আছে। কিন্তু একদিক দিয়ে ভালোই হয়েছে, আমিও চাইতাম সে আসুক। কেন? তোর জন্য। আমার জন্য মানে? আসলেই এমন ছেলেই তোর জন্য পারফেক্ট। কারণ তোকে যদি একবার ভালোবেসে ফেলে তাহলে অনেক মেয়ের পরজোয়া করবে না। ওকে আমাদেরও খুব পছন্দ। তাহলে সেদিন সাদিয়াকে রাকিব চিনতে পারলো না কেন? কারণ সাদিয়াকে তো রাকিব ভাইয়া কখনো দেখেইনি, ওকে তো পছন্দ করেনি, তাই ফটো দেখেনি। হুম, বুঝলাম। এই হলো কাহিনী। ঈশা আর ইমনের কথোপকথন শুনে ওর বাবা মা দর্শকের মতো অবাক হয়ে তাকিয়ে আছে। ওনাদের তাকিয়ে থেকে দেখে ইমন বলল, কি হলো, তোমরা এমন ভাবে তাকিয়ে আছো কেন? তলে তলে এত দূর? ইমন আর ঈশা মুচকি হাসলো। তারপর আবার ওর আম্মু বলল, তবে ছেলেটাকে আমারও ভালো লেগেছে, অনেক ভদ্র আছে। তাহলে যাও এখান থেকে, আর আমাকে মিশনে নামতে দাও। বলেই ঈশা কফির কাপটা নিয়ে আমার রুমে আসতে লাগলো। আর সবাই যে যার মতো কাজে মনোযোগ দিল। ঈশা আমার রুমে এসে দেখে আমি ঘুমিয়ে আছি। তারপর ঈশা আমার বুকে হাত দিয়ে একটু ঝাঁকানি দিয়ে ডাকতে লাগলো, রাকিব, এই রাকিব, ওঠেন, সকাল হয়েছে তো, ওঠেন না প্লিজ। তারপর আমি ঘুমের ঘোরে ঈশার হাতটা ধরে মুখের কাছে নিয়ে এসে হাতে আলতো একটা কিস করে হাতটা আরো শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিয়ে বললাম, আম্মু এখন উঠবো না, আর একটু ঘুমায় প্লিজ। ঈশা চোখ বন্ধ করে ভালোবাসা অনুভূতি নিচ্ছে। কিছুক্ষণ পর ঈশা বলল, আমি আপনার আম্মু নই, আমি ঈশা। বলার সাথে সাথেই হাতটা ছেড়ে দিয়ে বিছানা থেকে শোয়া অবস্থা থেকে এক নিমিষে বসে পড়লাম। আমার বসা দেখে মেয়েদিরও ঘুম ভেঙে গেল। আর ও বলল, বাহ, সকাল সকাল রোমান্স। বলে উঠে চলে গেল। আর আমি ঈশার দিকে তাকিয়ে দেখলাম ও মুচকি হাসছে। তারপর আমি ওকে বললাম, সরি, আমি ভাবছি আম্মু। ইটস ওকে। এই ঘটনাটা প্লিজ কাউকে বলবেন না, বিশেষ করে ইমনকে তো আরো বলবেনই না। ও কি না কি মনে করবে। আচ্ছা ঠিক আছে, এত চিন্তা করতে হবে না, আমি বলবো না। থ্যাংক ইউ। এখন তাড়াতাড়ি উঠে এই কফি কাপে চুমুক দিয়ে বলেন তো কেমন হয়েছে। সরি। সরি কেন? কারণ আমি তো সকালে কফি খাই না। কিন্তু এই কফি তো আমি আপনার জন্যই নিজের হাতে বানিয়েছি। আমি কখনো কিচেন রুমে ঢুকিনি, কিন্তু এই প্রথম আপনার জন্য বানালাম, আর আপনি বলছেন খাবেন না। ও, আপনি নিজের হাতে বানিয়েছেন? হুম। তাহলে তো খেতেই হবে। ঈশা অনেক খুশি হয়ে বলল, এই নিন, আর খেয়ে বলুন কেমন হয়েছে। আমি কফির কাপে চুমুক দিয়ে বললাম, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সত্যি? সত্যি। কফিটা অনেক খেয়ে আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি
ঈশা আমার খাওয়া অবশিষ্ট কফির কাপে চুমুক দিচ্ছে। আমি দেখে অবাক হয়ে গেলাম। তারপর বের হয়ে এসে ঈশাকে বললাম, আপনি এখনো এখানে যে? আপনি আমাকে মিথ্যে বললেন কেন? কি মিথ্যা বলেছি? যে কফিটা সুন্দর হয়েছে। কফিতে তো চিনি বদলে ভুল করে লবণ দিয়ে ফেলেছি, আর সেই জন্য কফিটার স্বাদ জঘন্য হয়েছে। আপনি কফিটা কষ্ট করে ভালোবাসা দিয়ে আমার জন্য বানিয়েছেন, আমার জন্য প্রথমবারের মতো কিচেনে গিয়েছেন, তাই কফিতে ওর নিজস্ব স্বাদের চেয়ে ভালোবাসার স্বাদ অনেক বেশি পরিমাণে আছে। এই জন্য কফিটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। আমার কথা শুনে ঈশা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তারপর আমি আবার ঈশাকে বললাম, কি হলো, এরকম ভাবে তাকিয়ে আছেন কেন? দেখছি কি দেখছেন? মেয়েরা কেন আপনার প্রেমে পড়ে। কেন? আপনার কথার জন্য। আমি কিছু বলতে যাব তখনই রুমে ঈশার খালাতো বোন সাদি আসলো। ঈশা ওর দিকে তাকিয়েই একটা বিরক্তি ভাব নিয়ে বলল, কিরে তুই এখানে? আমারও তো একই কথা, তুই এখানে কি করিস? আমি তোকে বলতে বাধ্য নই। আমিও না। আরে হুদাই ঝগড়া করছেন কেন? তারপর সাদিয়াকে বললাম, আপনি কিছু বলবেন? হুম, তো বলেন, কি বলবেন? চলুন প্রাতঃভ্রমণটা করে আসি, গ্রামটা অনেক সুন্দর, আপনার অনেক ভালো লাগবে। সরি, কেন? আমার কোল্ড অ্যালার্জি আছে, ঠান্ডায় আমি তেমন কোথাও বের হই না। তাহলে বিকেলে যাবেন তো? প্লিজ না করবেন না। চেষ্টা করব। ওকে, অপেক্ষায় থাকবো। আসুন নাস্তা করি। আপনি যান, আমি আসছি। ঠিক আছে। বলে ও চলে গেল। তো নিশা বলল, আপনার কি সত্যি কোল্ড অ্যালার্জি? না, তাহলে বললেন যে? আপনার বাসায় যেহেতু আছি তাই আপনার কথা মেনে চলার চেষ্টা করছি। তাহলে বিকেলে যেতে চাইলেন যে? সরাসরি তো না করতে পারবো না, তাই। হুম, আমি যেন না দেখি আপনি গেছেন। এখন চলেন নাস্তা করি। হুম। তারপর আমরা সবাই মিলে নাস্তাটা করে নিলাম। আমি ইমনের আম্মুকে বললাম, আন্টি, আমার কাজিনকে দেখেছেন? বাবা, ও তো একটু ইমনের সাথে শহরে গেছে। আজকে ওর গায়ে হলুদ তো, তার কেনাকাটা করতে। ও আচ্ছা, ঠিক আছে আন্টি। কিছু দরকার বাবা? না আন্টি। তারপর আমি রুমে চলে আসলাম। রুমে একা একা ভালো লাগছে না, তাই বাইরে আসলাম। এখানে অনেক গান বাজনা হইচই হচ্ছে, তাই বাসার বাইরে পুকুরের ঘাটে চলে আসলাম। ওখানে একা একা বসে আছি। হঠাৎ কে যেন পেছন থেকে আমাকে ধাক্কা দিয়ে পুকুরের পানিতে ফেলে দিল। ওখান থেকে দেখলাম সাদিয়ার সাথে আরো একটা মেয়ে, জানি না ওরা কে হয়। উপর থেকে সবাই দাঁত বের করে হাসছে, তাই আমি ওদের হাসি বন্ধ করার জন্য নাটক শুরু করলাম। আমি সাঁতার জানি, তবুও পানিতে ডুবে যাওয়ার অভিনয় করলাম। হাত পানিতে আছড়াতে আছড়াতে যখন পানিতে ডুব দিয়ে পানি খাচ্ছি, তখন উপরে থাকা মেয়েগুলো ভয় পেয়ে গেল, মুখগুলো চুপসে গেল। যা দেখার মতো ছিল, ওদের মুখগুলো দেখে আমার অনেক ভালো লাগছিল। আমার পেছনে লাগার ফল হারে হারে টার পাইয়াছি ওদের। ওদের মধ্যে কেউই সাঁতার জানতো না, তাই কেউ বাঁচাতেও আসতে পারছে না। হঠাৎ দেখলাম ঈশা পুকুর ঘাটের দিকে আসছে। এসে সাদিয়াকে বলল, সাদিয়া, এখানে কি হয়েছে? তোদের এরকম দেখাচ্ছে কেন? দেখ না, আমার রাকিবের সাথে মজা করতে গিয়ে ওকে পিছন থেকে ধাক্কা দিয়ে পুকুরের পানিতে ফেলে দিই। কিন্তু কে জানতো ও সাঁতার জানে না, তাই পানিতে ডুবে যাচ্ছে। আমরাও তো সাঁতার জানি না যে ওকে বাঁচাবো। আমার খুব ভয় করছে। ওর কথা শুনে এক ঝটকা ঈশা পুকুরের দিকে তাকালো। ওদের আরো ভয় পাওয়ানোর জন্য এবার আমি পানির নিচে ডুব দিয়ে আসি। কই, কাউকে তো দেখছি না। কোথায় গেল? হয়তো ডুবে গেছে। আমার অনেক ভয় করছে বোন, আমাকে বাঁচা। তারপর ঈশা সাদিকে চর বসিয়ে দিল। তারপর ঈশা বলল, এটা কি করলি তুই? ওর কিছু হলে তোকে আমি ছাড়বো না। সরি। তারপর ঈশার এক সেকেন্ডও দেরি না করে কোনো কিছু না ভেবে সোজা পানিতে লাফ দিল। কিছুক্ষণ খোঁজার পর আমাকে পেলো। আমি ওদের আরো সাহায্য করার জন্য অজ্ঞান ধরার ভান ধরে আছি। তারপর ঈশা আমাকে কোনো রকম টেনে পুকুরের ঘাটে নিয়ে আসলো। তারপর আমার গা থেকে টি শার্টটা খুলে দিল। খালি গায়ে আছি। এখন আমার নিজেরই লজ্জা করছে, কিন্তু মেয়েগুলোকে সাহায্য করার জন্য লজ্জা এখন ত্যাগ করতে হবে, তাই আর কিছু বললাম না। চোখটা বন্ধ করে আছি। ঈশা পেটে হাত দিয়ে চাপ দিতে লাগলো। অনেকক্ষণ চাপ দেওয়ার পর কোনো পরিবর্তন না দেখতে পেয়ে ঈশা এখন কান্না শুরু করে দিল। আর মেয়েগুলো তো অনেক ভয় পেয়ে গেছে। ঈশার চোখের পানি আমার শরীরের উপরেই পড়ছে, আমি সেটা স্পষ্ট বুঝতে পারছি। মনে মনে ভাবলাম, ওদের অনেক সাহায্য করছি, ভবিষ্যতে আর আমার সাথে লাগবে না। আর ঈশার তো কোনো দোষ নেই, ও শুধু শুধু কষ্ট পাচ্ছে। তাই সব অভিনয় সেরে যেই ভাবছি চোখ খুলবো, তখনই আচমকা ঈশা আমার কে অবাক করে দিয়ে আমার মুখে তার মুখটা লাগিয়ে দিল শ্বাস দেওয়ার জন্য। এটা দেখে সাদের সব মেয়েগুলো তো হা করে তাকিয়ে আছে। এই প্রথম কোনো মেয়ে আমার এত কাছে, তাও আবার এই সিচুয়েশনে। ঈশা আমার মুখে তার মুখটা লাগিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো, সাথে কান্নাও করছে। আমি বুঝতে পারছি ঈশার চোখের পানি এবার
আমার চোখের উপর পড়ছে। না, আর অভিনয় করা ঠিক হবে না, ওদের অনেক শিক্ষা হয়েছে। তাই আমি চোখ বড় বড় করে একটা জোরে শ্বাস নিলাম। আর তখনই ঈশা আমার মুখ থেকে তার মুখটা তুলে নিল। তারপর কিছুক্ষণ কাশলাম। ঈশা আমার হাত পা গরম করার চেষ্টা করছে। এই মেয়েটা অনেক কেয়ারিং, বিশেষ করে আমার জন্য আরো বেশি কেয়ারিং, কেন তা জানি না। তারপর ঈশা আমাকে বলল, এখন আপনার কেমন লাগছে? আপনি ঠিক আছেন তো? বলে ঈশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। জড়িয়ে ধরা অবস্থায় আমি বললাম, ঠিক আছে, তুমি জানি না কি করে পানিতে পড়ে গেছিলাম। সাদিয়া আপনাকে ধাক্কা দিয়েছিল। সরি। তারপর ঈশা আমাকে ছেড়ে দিয়ে বলল, খালাকে বলে দেখ তোর আমি কি করি। প্লিজ আম্মুকে কিছু বলিস না, আম্মু আমাকে মেরেই ফেলবে। সরি বললাম তো। থাক, কিছু বলার দরকার নেই। না বলে ও আরো মাথায় উঠবে। বললাম তো দরকার নেই সব ঝামেলা করার। ঠিক আছে, আপনি বললেন তাই ছেড়ে দিলাম, কিন্তু নেক্সট টাইম এমন করলে তোকে ছাড়বো না। এখন যা এখান থেকে। তারপর সাদিয়া আর ওর সাথে থাকা মেয়েগুলো চলে গেল। তারপর আমি ঈশাকে বললাম, থ্যাংক ইউ সো মাচ আমার জীবন বাঁচানোর জন্য। কিন্তু আপনাকে আর কতবার বলবো ওদের সাথে না মিশতে? আমি তো মিশিনি, আমি এখানেই বসেছিলাম, কোথা থেকে যেন ওরা এসে ধাক্কা দিল, বুঝতেই পারলাম না। বুঝলাম। এখন ভেজা গায়ে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। যান রুমে গিয়ে গোসল করে নি। আর আপনিও। ঠিক আছে। ঈশা উঠে চলে যেতে লাগলো। আমি পিছন থেকে আবার ঈশাকে বলে উঠলাম, শোনেন। ঈশা পেছনে তাকিয়ে আবার আমার কাছে এসে বলল, কিছু বলবেন? না মানে বলতে চাচ্ছি, আপনি আমার এত কেয়ারিং কেন করছেন? সেটা কি আপনি বোঝেন না? এই কথাও কি লেখক মানুষকে বোঝাতেই হবে? আর না বুঝলেও সমস্যা নেই, আমি বুঝিয়ে দিবনি। তো বলেন। এখন না। তাহলে কখন? আজকে ভাইয়া হলু সন্ধ্যায়। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো। এখন যান তাড়াতাড়ি, না হলে ঠান্ডা লেগে যাবে। বলে আমার পিঠে হাত দিয়ে আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে ঈশা। তখন আমি হেসে বললাম, ওকে বাবা, যাচ্ছি। তারপর আমি সেখান থেকে সোজা রুমে চলে আসলাম। এসে ওয়াশরুমে ঢুকে গোসল করে নিলাম। বাইরে এসে ড্রেস চেঞ্জ করে রুমেই বসে ফোন চালাতে লাগলাম। কিছুক্ষণ পর রুমে মেহেদি আসলো। বললাম, কিরে, বাজার করা হয়েছে? হলো। শোন একটা কথা, কি? ওই মেয়েটা তো এখানে আসতে চায়। কোন মেয়েটা? আরে আমার গার্লফ্রেন্ড। এখানে এসে কি করবে? দেখা করবে, বিয়ে খাবে। সেটা আমাকে বলছিস কেন? এমনকে বল। বলেছি, পারমিশন দিয়েছে, তোর থেকেও পারমিশন নিতে বলছে। ঠিক আছে, আসতে বল, কিন্তু কোনো ঝামেলা যাতে না হয়। ঠিক আছে। বলে ও আবার বাইরে চলে গেল। ফোন চালাতে চালাতে ঘুমের ভাব চলে আসলো, তাই ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে বিকেল 5টা। উঠে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। দেখি হলুদের সন্ধ্যার জন্য সবাই অনেক ব্যস্ত। এসেকে কোথাও দেখছি না, হয়তো ওর রুমেই আছে। হঠাৎ এমন পেছনে এসে বলল, ভাইয়া কোথায় ছিলে সারাদিন, দেখতে পেলাম না। রুমেই ছিলাম। দুপুরে তো কিছুও খাননি তাই না? ঘুমিয়ে পড়েছিলাম। আম্মু তো ব্যস্ত, ইশাকে বলেন যে খাবারটা দিয়ে দিবে। আমি মনে মনে বললাম, ইসেকেই তো খুঁজতেছি। যাক, তবুও খাওয়ার ছলে জিজ্ঞেস করতে পারবো, ইসে কোথায়। ইসে কোথায়? ওর রুমে আছে, যান। ঠিক আছে। এমন মনে মনে বলছে আপনি তো ইশাকেই খুঁজছেন, আমি জানি, তাই সরাসরি না বললে খাওয়ার ছলে বলে দিলাম। তারপর এমন মুচকে হেসে চলে গেল। আমি এসেকে খুঁজতে ওর রুমের দিকে চলে আসলাম। দরজায় নক না করেই হুট করে রুমে ঢুকে পড়লাম। আর দেখলাম ঈশা হলুদ সন্ধ্যার জন্য হলুদ শাড়ি পরার চেষ্টা করছে। অর্ধেক শাড়ি মাটিতেই পড়ে আছে, কুচি করাও ঠিক হয়নি। আমাকে দেখা মাত্র সেও চমকে ওঠে। অর্ধেক শাড়ি মাটিতে পড়ে থাকার কারণে পেটের অনেকখানি দেখা যাচ্ছে। আমি চোখ বড় বড় করে তাকালাম। আর ঈশা বলল, আপনি এখানে? ঈশার কথা অন্যদিকে তাকিয়ে বললাম, আরে কথা বলার আগে শাড়িটা তো তুলেন, সব কিছুই দেখা যাচ্ছে। সমস্যা নেই, আপনিই তো দেখেছেন, অন্য কেউ তো না। মানে কি? আপনি দেখলে সমস্যা নেই, অন্য কেউ না দেখলেই হলো। আপনি কি পাগল হয়েছেন? আর শাড়ি পরা তো ঠিকভাবে হয়নি। দেখে না, আমি শাড়ি পরতে পারছি না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। আচ্ছা, আপনি কি শাড়ি পরাতে পারেন? জানি, কিন্তু কেন? তাহলে প্লিজ আমাকে একটু পরিয়ে দিন না। অসম্ভব, আমি পারবো না। তারপর সে আমার হাত ধরে বলল, প্লিজ, না হলে তো আমি বের হতে পারবো না। আর এই অবস্থায় কেউ যদি আমাদের একসাথে দেখে, তাহলে আপনারই সম্মানহানি হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাউকে বলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, বলবো না। বলুন।
কি খুলবো? শাড়ি। কেন? না খুললে পরাবো কি করে? ও হ্যাঁ, তাই তো, কিন্তু আমার অনেক লজ্জা করছে। তাহলে আমি গেলাম। এই না, খালি অ্যাটিটিউড দেখায়। কই থেকে এত অ্যাটিটিউড পান? বেশি কথা না বলে তাড়াতাড়ি খুলুন। ঠিক আছে। তারপর সে শাড়িটা খুলে আমার হাতে দিল। ও লজ্জায় লাল হয়ে যাচ্ছে, সেটা আমি ভালোই বুঝতে পারছি। সেটা এই রূপ দেখে নিজেকেও কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছে। তবুও কন্ট্রোল করে প্রথমে শাড়িটা ঈশার নাভের নিচে গুজে দিলাম। আমার স্পর্শ পেয়ে ঈশা কেঁপে উঠলো। তারপর শাড়িটা ওর চারিদিকে রাউন্ড করে আবার গুজিয়ে দিলাম। তারপর কুচি করার জন্য কিছু অংশ রেখে বাকি অংশ আঁচল রেখে দিলাম। তারপর আস্তে আস্তে কুচিগুলোও করে ফেললাম। ঈশাকে বললাম, এই উপরের কুচিটা ধরুন, আমি নিচের কুচিগুলো ঠিক করে দিতেছি। ওকে। তারপর কুচিগুলো হাতে নিল ঈশা। আমিও হাঁটু গেড়ে বসে নিচের অংশের কুচিটা ঠিক করতে লাগলাম। শেষ করার পর ঈশাকে বললাম, নেন এখন কুচিটা নাভের ওখানে গুজে ফেলুন। যখন আপনি সব করলেন, তাই এটাও আপনিই করে দেন ঢং বাদ দিয়ে গুজেন। প্লিজ। না, এর নাছর বান্দা। তাই বেশি কথা না বাড়িয়ে বললাম, ঠিক আছে দেন। তারপর সে আমার হাতে তার শাড়ির কুচিটা ধরে দিল। আর আমি এই কুচিটা গুজে দেওয়ার জন্য হাত বাড়ালাম, কিন্তু হাতটা কাঁপছে কেন জানি। হাতটা কাঁপার কারণে কুচিটা গুজে দেওয়ার সময় হাতের আঙুলগুলো কুচির সাথে ভেতরে চলে যায় আর ঈশার নাভির সাথে স্পর্শ লেগে যায়। সাথে সাথে শরীরে কারেন্ট বয়ে যায়। ঈশা আমার স্পর্শ পেয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেয়ে আমাকে জোর ধরে ফেললো। এবার আমিও কিছু বললাম না। কিছুক্ষণ এইভাবে থাকার পর ঈশা আমাকে ছেড়ে দিল। দুজনেই দুজনের দিকে তাকাতেই পারছি না। তাই আর এক মুহূর্ত ওখানে দেরি না করে ঈশার রুম থেকে বের হয়ে আসলাম। তারপর আমার রুমে আসলাম। কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। সন্ধ্যা নেমে আসলো। এখন সন্ধ্যা 7টা। তাই আমিও ফ্রেশ হয়ে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম। ইমনের হলুদ সন্ধ্যা, তাই আমিও হলুদ পাঞ্জাবি পরে নিলাম। বাইরে এসে দেখি মেয়েদের আগে থেকেই রেডি। ইমনকে স্টেজে তোলা হলো। একে একে সবাই হলুদ মাখাচ্ছে। একটু পর দেখলাম ঈশা আর ওর বান্ধবী বের হয়ে আসছে। অনেক সুন্দর করে সেজেছে। আজকে ওকেই একটা হলুদ পরি লাগছে। আমাকেও ইশারা করলো কেমন লাগছে। আমি ইশারাতে বললাম অনেক সুন্দর লাগছে। ঈশা মুচকি হাসলো। সাদি এসে ঈশাকে বলল, ঈশা, তুই এত সুন্দরভাবে কি করে শাড়ি পরলি? আমরাও তো পরেছি, কই এত সুন্দর লাগছে না তো। আর তুই তো শাড়ি পরতেও শিখিসনি, কেমনে পরলি? সেটা তো না জানলেও চলবে, এখন যা। তারপর সাদিয়া চলে গেল। ঈশার বান্ধবী বলল, সত্যি তো, তুই পড়তে জানিস না, কি করে পড়লি? আমি পড়িনি। তাহলে কে পড়িয়ে দিয়েছে আন্টি? না, তাহলে আবার কে? আমার বয়ফ্রেন্ড, যাকে আমি অনেক ভালোবাসি। কি? কবে থেকে চলছে? আর আমাদের সাথে তো পরিচয়ও করিয়ে দিসনি। ওই ছেলেটা কি এখানে আছে? হুম, আছে। কে, বল না প্লিজ। ঈশা আমার দিকে আঙুলটা তুলে ইশারা করে বলল, ওই যে ওই ছেলেটা। বাহ, দেখে তো সাদাসিধে মনে হচ্ছে, তলে তলে এত কিছু। তা কে আগে প্রপোজ করলো? কেউ না। মানে? মানে এখনো প্রপোজ করা হয়নি, তবে করব। শুভকামনা রইল। ধন্যবাদ। বলে ঈশা ইমনকে হলুদ মাখানোর জন্য স্টেজে উঠলো। ঈশা ইমনকে হলুদ মাখাচ্ছে আর আমি দেখছি। হঠাৎ ওর বান্ধবী আমার কাছে এসে বলল, হাই ভাইয়া, জি কিছু বলবেন? শাড়িটা কিন্তু ভালোই পরাইতে জানেন। আপনাকে কে বলেছে? যাকে পরিয়েছেন সে। ঈশা? হুম, আপনাদের দুজনকে অনেক সুন্দর মানাবে। শুভকামনা রইল আপনাদের জন্য। ধন্যবাদ। তারপর মেয়েটার থেকে একটু দূরে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর আমি আর মেহেদি ইমনকে হলুদ মাখালাম। একে একে সবাই হলুদ মাখালো। হলুদ মাখানো শেষ হতেই সবাই অনেক মজা করতে লাগলো, নাচতে লাগলো। মেহেদি ওদের মধ্যে জয়েন করলো। আমি একটু দূরে দাঁড়িয়ে আছি, কিন্তু এদের মাঝে ইসেকে দেখতে পাচ্ছি না। আমার চোখ জোড়া ইসেকে খুঁজতে লাগলো। আমি চেয়ারে বসে আছি। হঠাৎ পিছন থেকে কয়েকটা মেয়ে এসে আমার গায়ে রং মাখিয়ে দিল আর হি হি করে হাসতে লাগলো। পিছনে তাকে দেখি সাদিয়া আর ওর বান্ধবী। আমি বললাম, এটা কি করলেন? সবাই মজা করছে, রং মাখছে, হলুদ মাখছে, আর আপনি এখানে পরিষ্কার শরীর নিয়ে বসে থাকবেন? তা তো হবে না। আমার এগুলো একদম পছন্দ না। আমি একটু সাইডে তাকাতে দেখলাম সে আমার দিকে রাগে লুক নিয়ে তাকিয়ে আছে। তারপর কিছু না বলেই চলে গেল। আমি ওকে খুঁজতে লাগলাম। কই যাচ্ছেন? সেটা আপনাকে জানতে হবে না বলে সেখান থেকে চলে আসলাম। আর বাসার ভিতর গিয়ে সেকে খুঁজতে লাগলাম। হঠাৎ কে জানে হাতটা হাসকা টান দিয়ে একটা রুমের ভিতরে নিয়ে গেল। রুমে গিয়ে তাকিয়ে দেখি এটা ঈশা। আমি বললাম, ঈশা আপনি এখানে? আমি আপনাকে সারা বাসা খুঁজে বেড়াইতেছি। কেন খুঁজছেন? কেউ আমাকে ভুল বুঝে চলে আসছে তাই। আমি ভুল বুঝলে কার কি?
অনেক কিছু। আমি চাই না কেউ আমাকে ভুল বুঝুক। আসলে আপনার খালাতো বোন আর তার বান্ধবী জোর করে পিছন থেকে রং মাখিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। ধন্যবাদ। আপনার হাতে হলুদ মাখবো বলে এখনো কোনো কিছুই মাখাতে দেইনি, নাকি আমাকে আপনার হলুদ মাখালে সমস্যা? সমস্যা থাকলে কি এখানে দাঁড়িয়ে থাকতাম? তারপর দেখি ঈশার হাতে একটা হলুদের বাটি। ঈশা আমাকে হলুদের বাটিটা আমার হাতে দিয়ে বলল, নেন, নিজ হাতে মাখিয়ে দেন। সবাই তো হাত দিয়েই মাখায়, আমি না হয় অন্য কিছু দিয়ে মাখাবো। মানে? ইস, চুপচাপ দেখে যান। তারপর হলুদের বাটি থেকে হাত দিয়ে হলুদ নিয়ে নিজের গালে মেখে নিলাম। ঈশা আমার দিকে তাকিয়ে অবাক হয়ে আছে। তারপর ঈশা আমাকে বলল, আরে কি করছেন? আমি তো আমাকে মাখানোর কথা বলেছি। "শ্শ্, চুপ থাকতে বলেছি। আমি জানি তো আপনাকেই মাখাবো, ওয়েট।" তারপর ঈশা চুপ হয়ে গেল। আমি হলুদগুলো নিজের গালে ভালো করে মেখে নিয়ে হলুদের বাটিটা রেখে দিলাম। তারপর আমি ঈশার দিকে এগিয়ে গেলাম। ঈশা বলে উঠলো, কি করছেন? আমি কোনো উত্তর না দিয়ে ঈশার দিকে এগিয়ে যেতেই থাকলাম। ঈশাও পিছন থেকে যেতে লাগলো। একটা সময় ঈশা দেওয়ালের সাথে লাগিয়ে যায়। আমিও ঈশার খুব কাছাকাছি চলে গেলাম। ঈশা তার আর আমার দূরত্ব মাত্র 3 ইঞ্চি। ঈশার চোখ বন্ধ করে নিল। আর তখন আমি আমার গাল দিয়ে ঈশার ওই নরম গালের সাথে স্পর্শ করে হালকা করে ঘষে দিলাম। আর সাথে সাথে আমার গালে মাখা হলুদ ঈশার গালে লেগে গেল। এভাবেই অপর গালেও একই কাজ করলাম। তারপর কপালে, নাকে, থুতনিতে সবখানে একইভাবে হলুদ মাখিয়ে দিলাম। ঈশা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর আমি ঈশাকে বললাম, কি ঠিক আছে তো? তারপর ঈশা আমার দিকে তাকিয়ে লজ্জা মাখা হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ঈশাকে জড়িয়ে ধরলাম, কারণ আমি বুঝে গেছি ঈশাকে আমি ভালোবেসে ফেলেছি। কিছুক্ষণ এভাবে জড়িয়ে ধরে থাকার পর আমরা দুজন দুজনকে ছেড়ে দিলাম। তারপর ঈশা আমাকে বলল, একটা কথা বলতে চাই। বলেন। আমি সারা জীবন আপনার থেকে শাড়ি পরতে চাই, সারা জীবন আপনার থেকে এইভাবে হলুদ মাখিয়ে নিতে চাই। আপনি কি আমাকে সেই অধিকারটুকু দিবেন? দেবো। কারণ এই কয়েকদিন আমিও বুঝে গেছি সারা জীবন যার জন্য আমি অপেক্ষা করছি সেই মেয়েটা আপনি। আপনি একটু চোখের আড়াল হলেই আমার চোখ দুটো অস্থির হয়ে যায়। আপনাকে দেখার তৃষ্ণায় চোখগুলো কাতর হয়ে যায়। এসে কোনো কথা বলছে না। এসে দেখে তাকে দেখে ও কান্না করছে। আমি বললাম, "আর আপনি কান্না করছেন কেন? ভুল কিছু বলে থাকলে সরি।" ধুর, আমার কিউট পাগল, সরি বলছো কেন? এটা খুশির কান্না। আমার বিশ্বাস হচ্ছে না তোমার মতো ছেলে আমার ভাগ্যে লেখা আছে, যে এত রোম্যান্টিক। আমি অনেক খুশি আজ। আমিও খুশি আমার কিউটি পাগলি। তাহলে আপনি আপনি বলা ছাড়ো, তুমি করে বলবে। ওকে, কিন্তু একটা শর্তে। আবার কি শর্ত? সারা জীবন আমরা এই রোমান্টিক অত্যাচার সহ্য করতে হবে। কি পারবে তো? তোমার জন্য আমি সব পারবো। এখন চলো, নাহলে সবাই সন্দেহ করবে। ওকে, ফ্রেশ হয়ে এসে বাহিরে এসো। ওকে। তারপর আমি আর আমার রুমে আর ঈশা ওর রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে হলুদগুলো তুলে নিলাম, কিন্তু সারা গায়ে রং মেখে আছে, তাই একেবারে গোসলই করে নিলাম। তারপর রুমে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করা শেষ হলে দেখি ঈশা রুমে আসছে। এসেই বলল, এতক্ষণ লাগলো যে তোমার? তোমার খালাতো বোন সাদিয়া রং মেখে দিয়েছিল, তাই একেবারে গোসলই করে নিলাম। ওর হাব ভাবও আমার সুবিধার মনে হচ্ছে না। আমারও মনে হচ্ছে তাই। ওর থেকে দূরে থেকো। ওকে। চলো, এখন বাহিরে যাবে না? ওয়াশরুমে ভেজা কাপড় আছে, ওগুলো আগে কেচে নেই তারপর। দাঁড়াও, আমি করে দিচ্ছি। এই কি বলো, তুমি করবে কেন? আমি পারবো। তুমি চুপচাপ এখানে বসো তো, আমি কেচে দিচ্ছি। বলে ঈশা ওয়াশরুমে চলে গেল। আমি রুমে বসে আছি। কিছুক্ষণ পর ঈশা কাপড়গুলো ধুয়ে শুকাইতে দিয়ে আসলো। তারপর রুমে এসে বলল, চলো, এখন বাহিরে যাবে। চলো। তারপর আমি আর ঈশা বাইরে গিয়ে নাচ দেখছি। হঠাৎ সাদিয়া এসে বলল, হাই, জি বলেন। আপনার সাথে কিছু কথা আছে, একটু এদিকে আসবেন? তোর সাথে ওর কোনো কথা নেই, ও যেতে পারবে না। আমি তোকে না রাকিবকে আসতে বলছি। সো তুই চুপ থাক ও যাবে না। প্লিজ, খুব জরুরি কথা। আপনি যা বলার এখানেই বলুন, আমি কোথাও যাব না। তাহলে ঈশা, তুই একটু দূরে গিয়ে দাঁড়া। না, ও কি বললো শুনিসনি? আমিও কোথাও যাব না। ঠিক আছে, বলছি। তারপর সাদিয়া একটা হাঁপ ছেড়ে বলতে শুরু করলো, তুমি যার কথা শুনে এই বিয়েতে আসতে রাজি হয়েছ, ওইটা আর কেউ না, আমি ছিলাম। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। সেজন্যই তোমার গ্রুপে বলেছিলাম ইমনের বিয়ে খেতে সিলেট আসতে। আপনি তো বলেছিলেন এখানে আসলে আর ডিস্টার্ব করবেন না, তাহলে কেন ডিস্টার্ব করছেন?
তখন তোমাকে না দেখে ভালোবেসে বলেছিলাম, এখন দেখে আরও ভুলতেই পারছি না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। সরি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কেন ভালোবাসতে পারবে না? সেটা আপনাকে বলতে বাধ্য নই। আর আপনি আমাকে তুমি তুমি করে বলছেন কেন? আমি কি আপনাকে পারমিশন দিয়েছি? এত অ্যাটিটিউড ভালো না। একদিন আসবে দেখবেন আপনাকেও এমন কেউ অ্যাটিটিউড দেখিয়ে চলে যাবে। আজকে যার জন্য আমাকে রিজেক্ট করছেন, একদিন সেও আপনাকে রিজেক্ট করবে। মনে রাখবেন কথাটা। সাদিয়ার কথা শেষ না হতেই ঠাস ঠাস, কি ভাবছেন থাপ্পড়টা আমি ভাবছি? আরে না, সাদিয়ার কথা শেষ না হতেই ঈশা ওর গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল। সাদিয়া গালে হাত দিয়ে রাগে লুমিয়ে বলল, কি রে ঈশা, তুই আমাকে মারলি কেন? তুই দুইটা ভুল করেছিস। প্রথমত তুই ওকে প্রপোজ করেছিস, আর দ্বিতীয়ত তুই ওকে বলেছিস ওর ভালোবাসার মানুষ ওকে রেখে চলে যাবে, কিন্তু আমি ওকে রেখে কখনোই যাব না, সেটা তোকে মনে করিয়ে দিলাম। তুই ছেড়ে যাবি না মানে? ও কি তোকে ভালোবাসে নাকি? সেটা ওকেই জিজ্ঞেস করে দেখ। রাকিব, ঈশা কি বলে? সত্যিই বলছে। আর কিছু শুনবেন নাকি এখান থেকে যাবেন? তোদের দুজনকেই আমি দেখে নিব। বলে সাদিয়া এখান থেকে চলে গেল। তারপর আমি ঈশাকে বললাম, তোমার ওকে মারাটা উচিত হয়নি। ওর একটা শিক্ষা দেওয়া দরকার ছিল। দেখলে না কি বলে গেল, যদি তোমার কোনো ক্ষতি করে। তুমি এ নিয়ে চিন্তা করো না। ওকে। তারপর দুজন নাচ দেখছি, হঠাৎ মেহেদি একটা মেয়েকে এনে বললো, কি রে, চিনতে পারছিস মেয়েটাকে? বাসের মেয়েটা নাকি? আমার গার্লফ্রেন্ড। হাই ভাইয়া। হ্যালো। তারপর ঈশার সাথেও পরিচয় হলো। তারপর মেহেদি বলল, আচ্ছা, তুই তোদের কোয়ালিটি টাইম স্পেন্ড কর, আর আমি আমারটা করি। ওকে যা। বলে মেহেদি আর ওর গার্লফ্রেন্ড চলে গেল। আমি আর ঈশা মুচকে আসলাম। কিছুক্ষণ পর ঈশা বলল, চলো রুমে চলো। কেন? বলছি চলো। তারপর ঈশা আমাকে রুমে নিয়ে আসলো। আমি বললাম, এখন বলো কি হয়েছে, তুমি কেন নিয়ে এলে? তুমি এখানে বসো, আমি আসছি। বলে ঈশা চলে গেল। ঈশা কি করতে চাইছে বুঝলাম না। কিছুক্ষণ পর ঈশা ফিরে আসলো। ঈশার হাতে একটা মেহেদি। আমাকে বলল, নাও, এটা পরিয়ে দাও। আমি তো পারি না। তুমি যা পারো তাতেই আমি খুশি। প্লিজ দাও না, আমার হাতই তো। ঠিক আছে দাও। বলে আমি ঈশার থেকে মেহেদি নিয়ে ওকে পরিয়ে দিতে লাগলাম। অনেকক্ষণ ধরে পড়ালাম। তারপর ঈশা বলল, বাহ, খুব সুন্দর হয়েছে তো। শুধু শুধু মিথ্যে বলো যে পারো না। থাক, আমাকে খুশি করার জন্য ঢপ দিতে হবে না। আরে না, সত্যি অনেক সুন্দর। ধন্যবাদ। তারপর ঈশা আমাকে ঘুমাতে দিল না। হাতের মেহেদি শুকানো পর্যন্ত ওর সাথে গল্প করতে হলো। গল্প করতে করতে রাত 2টা বেজে গেল। আমার চোখে ঘুম টুলুমুলু করছে। আমি ঈশাকে বললাম, ঈশা আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঘুমাও এখন। গুড নাইট। গুড নাইট। বলে ঈশা চলে গেল। আমিও কোনো দেরি না করে শুয়ে পড়লাম। শুয়ে পড়তেই 5 মিনিটের মধ্যেই ঘুম চলে এলো। তাই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আজকে কেউই ডাক দেয়নি। উঠে ফ্রেশ হয়ে বাইরে গেলাম। যেতে আন্টি নাস্তা দিল। আমি নাস্তাটা সেরে নিলাম। বাইরে গিয়ে বসতে ফোনটা বেজে উঠলো। ফোন বের করে দেখি আব্বুর ফোন। রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? তুমি তো দেখছি বিয়েতে গিয়ে আমাদের ভুলে গেছো। আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বু, তোমরা কেমন আছো? না, কি বলো, ভুলে যাবো কেন? আমরা ভালো আছি। আমাদের ফোন করারও সময় পাও না। এই, তুমি কি প্রেমে পড়েছো? আসলে আমি আব্বুর সাথে সব কথা শেয়ার করি, তাই উনি আমার সাথে সবসময় ফ্রি। তাই এমন প্রশ্ন করছে। আসলে আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড হলো আমার আব্বু। যাই হোক, না মানে, হ্যাঁ, ঠিক ধরেছি। বলো মেয়েটাকে, কবে আমাদের সাথে কথা বলাচ্ছ? ওর নাম ঈশা, যার বিয়ে খেতে এসেছি তারই বোন। বলতে বলতে ঈশা চলে আসলো। এসে বললো, কার সাথে কথা বলো শুনি? আমি ঈশাকে আমার ফোন দেখালাম। তারপর ঈশা তাকে দেখে মানে ডিয়ার পাপা নামে সেভ করা। এটাই বুঝে গেছে আমি আব্বুর সাথে কথা বলছি। আমাকে কথা বলাবে? আব্বু, ঈশা কথা বলবে, নাও বলো। তারপর ঈশাকে ফোন দিলাম। ওর সাহস আছে বলতে হবে। তারপর ঈশা, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম মা। কেমন আছেন আব্বু? আম্মু কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আব্বু। তা কবে আমাদের মেয়ে হয়ে বাসা আসছো শুনি? সেটা তো রাকিবের উপর নির্ভর করছে আব্বু। তারপর আরো কিছুক্ষণ তাদের কথোপকথন হয়। কি কথা বলেছে আমি শুনিনি। কিছুক্ষণ পরে এসে আমাকে ফোনটা দিয়ে বললো, তোমার আব্বু আম্মু অনেক ভালো। তোমাকে যেমন আমার পছন্দ, তেমন তোমার আব্বু আম্মুকেও আমার অনেক ভালো লাগছে। ধন্যবাদ ম্যাম। স্যার। আচ্ছা নাস্তা করছো?
করলাম। তুমি? হুম। তারপর আমরা আরো কিছুক্ষণ কথা বললাম। হঠাৎ সাদিয়ার আগমন। আসতে ঈশা বলল, কি রে, আবার তুই এখানে? কালকে থাপ্পড়ের কথা ভুলে গেছিস? আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে আসছি। মানে? মানে কাল ওভাবে রাকিবকে বলা উচিত হয়নি। আই এম সরি। তোর কোনো ক্ষমতা নেই, তুই যা এখান থেকে। আমি ঈশাকে বললাম, যখন ও ভুল বুঝতে পারছে তখন প্লিজ ওকে ক্ষমা করে দেওয়াই উচিত। কিন্তু প্লিজ। ঠিক আছে, তুমি বললে তাই ক্ষমা করছি। ধন্যবাদ বোন। তাহলে আমরা কি বন্ধু হতে পারি প্লিজ? এই অনুরোধটুকু রাখো। ঠিক আছে ফ্রেন্ড, বলে সাদিয়ার সাথে হাত মেলালাম। ঈশা ওর সাথে হাত মেলালো। তারপর সাদিয়া বলল, ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসছি। ওকে। বলে সাদিয়া চলে গেল। তারপর ঈশা আর আমি বসে আছি। হঠাৎ করে কে যেন পিছন থেকে এক বালতি পানি আমার শরীরে ঢেলে দিল। আমি তাকে দেখলাম এমনকি যারা গোসল করে দিচ্ছে সেই মহিলাগুলো হয়তো পাশের বাড়ির ভাবির হবে। আমি ভিজে পুরো একাকার হয়ে গেছি। আর মহিলাগুলো আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। ঈশার দিকে তাকিয়ে দেখলাম ঈশাও হাসছে। আমি আর কিছু বললাম না। তখন এই ভাবিরাই বলল, শুধু এমনি গোসল করে টাকা নিব? কেন, ওর বন্ধুকেও গোসল করিয়ে ডাবল টাকা নিব? তারপর তাদের মধ্যে একজন আমার হাত ধরে মনের কাছে নিয়ে গেল। আমার এই অবস্থা দেখে মন বলল, সরি ভাইয়া, আমার জন্যই এমন হলো। ভাবিরা আপনার কথা জিজ্ঞাসা করতেই আমি বলেছি বন্ধু হয়। আরে সমস্যা নেই, আর আমি তো তোমার বন্ধুই। ওকে। ওকে ভাইয়া। তারপর ইমনের ভাবিরা আমাকে ভালো করে গোসল করে দিল, গা মুছেও দিল। তারপর আমি রুমে চলে আসলাম। ড্রেস চেঞ্জ করে একটা পাঞ্জাবি পরে নিলাম। ইমনকে টাকা না দিয়ে ছেড়ে দিচ্ছে না। আমি বাইরে যেতে আমাকেও ঘিরে ধরলো আর বলল, হাফ জামাই, এবার তুমিও টাকা দাও। হাফ জামাই মানে? ইমন এখন ফুল জামাই, তুমি তার বন্ধু মানে হাফ জামাই, বুঝলে? হুম। এখন বেশি কথা না বলে টাকা দাও। কত টাকা দিতে হবে? তুমি আমাদের গেস্ট, তাই বেশি না, মাত্র 2,000 টাকা। আর ইমন 5,000 টাকা। ওকে ভাইয়ার টাকাও আমি দিতেছি। কি বলো, তুমি পাগল হয়েছো? বলে আমি ভাবিদের হাতে ইমনের টাকা সহ 7,000 টাকা দিলাম। ভাবি আমাকে 5,000 টাকা ফিরিয়ে দিয়ে বলল, যার টাকা তার থেকেই নিব হাফ জামাই। তারপর ইমনও 5,000 টাকা দিয়ে দিল। ইমনকে ওর আম্মু দুধ ভাত খাওয়ালো। এটা নাকি বিয়ের রিচুয়াল। উনি আমাকেও 2 লোকমা খাওয়ালেন। তারপর আমি ঈশার রুমে চলে গেলাম। গিয়ে দেখি ঈশা হালকা করে সাজিয়েছে। ও একটা 3 পিস পরেছে। আজকে ওকে অনেক সুন্দর লাগছে। আমি আসবো? আরে আসো প্লিজ। তারপর আমি খাটের উপর গিয়ে বসে পড়লাম। ঈশা আমাকে বলল, এই নেকলেসটা লাগিয়ে দেবে প্লিজ? তারপর আমি ঈশার গলায় নেকলেসটা পরে দিলাম। থ্যাঙ্কস। তুমি কি রেডি? চলো। তারপর আমরা দুজন বাইরে চলে আসলাম। এসে দেখি মনও রেডি। এমন বলল, ভাইয়া, একটা বাস, একটা কার আর 20টা বাইকের ব্যবস্থা করা হয়েছে। আপনি বাইকে যান, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে। তারপর ইমন আমাকে একটা বাইকের ব্যবস্থা করে দিল। মেয়েদিকেও দিল। ঈশা বলল, ভাইয়া আমিও বাইকে যাব। ঠিক আছে ভাইয়া, ঈশাকে একটু নিয়ে যাবেন। ওকে। বাস আগে রওনা দিয়ে দিল। ইমন কারে করে চলে গেল। আমরা পিছনে বাইকে, এসেও উঠে পড়লো। আর মেয়েদের পিছনে ওর জিএফ। 10টা বাইক আগে, মাঝখানে বরের কার, আর পিছনে আরো 10টা বাইক একসাথে চলতে লাগলো। ঈশা আমাকে শক্ত করে জোরে ধরে আছে। আমি ঈশাকে বললাম, ঈশা কি করছো, সবাই দেখছে তো। দেখো, আমার জামাইকে আমি জড়িয়ে ধরে আছি, তাতে কার কি? ঈশাকে যতই নিষেধ করছি ঈশা ততই আরো বেশি করে জোরে ধরছে। বুঝলাম একে শত নিষেধ করেও লাভ হবে না। তবে ভালোবাসার মানুষ যদি এরকম পাগলের মতো ভালোবাসে জোরে ধরে, তাহলে সেই অনুভূতি অন্যরকম। যাই হোক, প্রায় আধা ঘন্টা বাইক চালিয়ে সবাই পৌঁছে গেলাম ইমনের বউয়ের বাসায়। ইমন কার থেকে নামলো। আমি বাইক থেকে নেমে একটু এগিয়ে গিয়ে দেখি অনেক সুন্দর করে গেট সাজানো হয়েছে। আর কয়েকটা মেয়ে গেট আটকে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে বললাম, কি ব্যাপার, এভাবে গেট ধরে বসে আছেন কেন? খালি খালি তো ঢুকতে দেওয়া যাবে না। তাহলে লালি কই পাবো আমরা? আমার কথা শুনে বরপক্ষের সবাই হেসে উঠলাম। তখন মেয়েটি বলল, আপনার থেকে লালি কি চাইছে? ও আচ্ছা, তাহলে কি চান? বেশি কিছু না, মাত্র 10,000 টাকা। 10,000 টাকা একসাথে কখনো দেখেছেন? কথা বলেন না। 10 টাকার বান্ডেল দিচ্ছি, খুশি থাকেন। আপনার এত কিপটে কেন? কি বললেন? ভাইয়া যা চায় দিয়ে দেন না, চলেন ভিতরে যাই। এই তো দুলাভাই আমাদের সাথে আছে। বাহ, আমাদের জামাইয়েরই তো দেখছি তর্স হয়েছে না। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। তা আমি বললাম,
তা বিয়াইন হাত পাতেন। মেয়েটি আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি তার হাতে 10,000 টাকা দিলাম। তারপর মেয়েটি ইমনকে মিষ্টি খাওয়ালো। আমাকে বললো, তা বিয়াই হা করেন, আপনাকেও খাওয়াই? ঈশা আমার পাশে এসে তাই বললাম, না আমি মিষ্টি খাবো না, কেন? কারণ আমি এর থেকেও বেশি মিষ্টি খেতে পছন্দ করি। সেটা আবার কি? সেটা আপনি দিতে পারবেন না, ও যেতে দিন। তারপর আমরা সবাই ভিতরে প্রবেশ করলাম। সময় মতো বিয়ে পড়ানো হয়ে গেল। খাওয়ার সময় আমি ইমনের পাশে বসে আছি। খাওয়া শেষে ওই মেয়েটা ইমনের হাতটা তার হাতে দিয়ে ধুয়ে দিল। আমাকে বলল, আপনার হাতটাও বাড়িয়ে দিন, ধুয়ে দেই। তারপর আমি হাতটা বাড়িয়ে দিলাম আর মেয়েটা তার নরম হাতটা দিয়ে আমার হাত ধুয়ে দিল। ধুয়ে দেওয়ার সময় আমার চোখ গেল ঈশার দিকে। ঈশা দেখে আমার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে। আমি সাথে সাথে হাতটা সরিয়ে নিলাম আর মেয়েটি বলল, কি হলো, সরিয়ে নিলেন কেন? লাগবে না, আমি করে নেব। এত অ্যাটিটিউড কেন আপনার? আপনি যান এখান থেকে প্লিজ। তারপর মেয়েটি চলে গেল। ঈশাকেও আমি আর দেখতে পেলাম না। নিজে হাত ধুয়ে ঈশাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও ঈশাকে খুঁজে পেলাম না। বেশ সব কাজ মিটে গেল। বউকে বিদায়ও নিয়ে দিল। যাওয়ার সময় হয়ে এলো। ঈশাকে ফোন করলাম, কিন্তু ফোনেও পেলাম না, বন্ধ আসছে। সবশেষে ইমনকে জিজ্ঞেস করলাম, ইমন ঈশাকে কোথাও দেখেছো? এখানে ওর ভালো লাগছে না বলে তাই বাসে গিয়ে বসে আছে। তারপর আমি তাড়াতাড়ি করে বাসের কাছে চলে গেলাম। কি দেখি ঈশা ভেতরে বসে আছে। আমি ভেতরে গিয়ে বললাম, ঈশা কি হয়েছে, এখনো আসছো কেন? এমনি। চলে যাওয়ার সময় হয়ে গেছে। ঈশা চুপচাপ নেমে আসলো। কিছুক্ষণ পর আমরা সবাই রওনা হলাম। ঈশা আমার বাইকের পেছনেই আছে, কিন্তু কোনো কথা বলছে না, জড়িয়ে ধরেও নেই, একদম চুপচাপ। বুঝতেই পারছি মেয়েটা হাত ধুয়ে দেওয়ার কারণে আমার উপর রাগ করে আছে, কিন্তু কিছুই বলতে পারছে না। এখন যে আমি কি করব, কি করে ঈশার রাগ ভাঙাই? এভাবে প্রায় 30 মিনিট বাইক চালানোর পর পৌঁছে গেলাম ইমনদের বাসা। বাইক থামাতেই ঈশা কোনো কথা না বলে সরাসরি রুমে চলে গেল। আমিও সরাসরি রুমে চলে আসলাম। এসে ড্রেস চেঞ্জ করে নিলাম। একটু পর মেহেদি রুমে আসলো। আমি তাকে বললাম, কিরে তোর আসতে এত দেরি হলো কেন? আমার গপকে নামিয়ে দিয়ে আসলাম। ও আচ্ছা, যা ড্রেস চেঞ্জ করে নে। ওকে। বলে আমি রুম থেকে বের হয়ে আসলাম। ততক্ষণে বাইরে সন্ধ্যা নেমে এসেছে। গ্রামের ভাবিরা ইমনের বউ দেখাতেই ব্যস্ত হয়ে পড়ছে, কিন্তু আমার চোখ জোড়া একটা মানুষকে খুঁজছে, আর সেটা হলো ঈশা। ঈশার রুমে গিয়ে দেখি ও সেখানেও নেই, বাইরেও তো নেই। ইমনকে বললাম, ভাই আপনার বোন কোথায়? ওর কাছে আমার ফোন আছে। বাহিরে কেন জানি পুকুর ঘাটে মনে খারাপ করে বসে আছে। ঠিক আছে বলে আমি আর এক মুহূর্ত দেরি না করে বাইরে পুকুর ঘাটে চলে আসলাম। এসে দেখি সত্যি ঈশা মন খারাপ করে বসে আছে। বসবো? ঈশা আচমকা আমার কথা শুনে চোখের পানি মুছে বলল, তুমি এখানে? ঈশা কি হয়েছে, তুমি কাঁদছো কেন? কিছু না। আমি জানি তুমি আমার উপরে রাগ করে আমাকে কিছু বলতে পারছো না, তাই নিজেই কেঁদে হালকা হইতেছো। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর এমন কিছু করবো না যাতে তুমি কষ্ট পাও। ঈশা কোনো কথা বলছে না, এমনকি আমার দিকে তাকাচ্ছেও না। তাই আমি বললাম, ঈশা দেখো, তুমি যদি আমার উপরে এমন করে রাগ করে থাকো, কথা না বলো, তাহলে আজকে আমি এখান থেকে বগুড়া চলে যাব, আর কখনো ফিরে আসবো না, আই প্রমিস। বলে আমি ঘাট থেকে উঠে যেতে লাগলাম। আর তখন ঈশা পিছনের টি শার্টের কলার ধরে তার দিকে ঘুরে নিয়ে একদম শক্ত করে তার বুকের সাথে জড়িয়ে ধরলো, আর অনেক জোরে কান্না করে দিল। আমি কিছুই বললাম না। কিছুক্ষণ পর ঈশা কান্না থামিয়ে বলতে লাগলো, কুত্তা বিলাই হনুমান বাঁদর কাঠবিড়ালি, তুই খালি যাওয়ার জন্য এখান থেকে এক পা তোল, তোর পাটায় কেটে হাতে ধরিয়ে দিব। তাহলে কথা বলছো না কেন? তোর জন্যই তো। তার জন্য সরি বললাম তো। তোর জন্য আজকে সারাদিন কত কষ্ট পাইছি জানিস তুই? জানি। কিছুই জানিস না তুই। এই তুই তো গাড়ি বন্ধ হবে কখন? আগে আদর কর, তারপর। সারাদিন অনেক কাঁদাইছিস। ঠিক আছে, চোখ বন্ধ করো। কেন? আদর নিতে আবার চোখ বন্ধ করতে হবে কেন? করো না। ঠিক আছে। বলে ঈশা তার চোখ দুটো বন্ধ করে নিল। তারপর আমি আস্তে করে ঈশার দিকে এগিয়ে গিয়ে ঈশার দুই চোখে আমার ঠোঁটের আলতো ছোঁয়া দিলাম, মানে দুই চোখে দুটো কিস করলাম। তারপর ঈশা আস্তে করে চোখের পাতা খুললো। ঈশার চোখে মুখে এখন স্পষ্ট লজ্জা দেখতে পাচ্ছি। আমি শিখে বললাম, এখন তুমি খুশি? না, কেন? আরো আদর দিতে হবে। আমি আর পারবো না। বলে আমি আবার চলে আসতে লাগলাম। আর তখনই ঈশা আবার আমাকে উল্টো দিকে ঘুরিয়ে আচমকা আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে দিল। ওর ঠোঁটের স্পর্শ পেয়ে আমি চোখ বড় বড় করে বললাম। এভাবে কিছুক্ষণ কিস করার পর আমি জোর করে ঈশা থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। আমাকে ছেড়ে দিয়ে এসে বলল, ছাড়িয়ে নিলে কেন? মিষ্টিটা ভালো লাগছিল। ঈশা তুমি পাগল হয়ে গেছো, আর একটু হলেই তো আমার দম আটকে যেত। আচ্ছা চলো, বাড়ির ভিতরে চলো। এখন তুমি খুশি তো? হ্যাঁ, অনেক।
পাগলি। শুধু তোমার জন্য। তারপর আমরা দুইজন আমার রুমে চলে আসলাম, এসে অনেকক্ষণ আড্ডা দিলাম। কাল এখানে বউ ভাতের অনুষ্ঠান, আর আজকে অনেক ধকল গেছে, তাই তাড়াতাড়ি ঘুমানোর প্রস্তুতি নিলাম। আর তাছাড়া ইমনের আজকে বাসর রাত, তাই বেশি ডিস্টার্ব করা ঠিক হবে না, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম বউ ভাতের জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। দুপুরের দিকে বউ পক্ষের লোকজন চলে আসলো, দেখলাম কালকে সে মেয়েটাও আসছে, কিন্তু আজকে কথা বললাম না, কারণ ঈশা যে কাজে কষ্ট পাবে সে কাজ আমি করতে চাই না। বউ পক্ষের লোকজনকে আমি মেহেদি সহ আরো কয়েকজন মিলে মেহমানদারি করলাম। আজকে ইমনও ভাবির সাথে শ্বশুর বাড়ি যাবে, এটা একটা রিচুয়াল। বিকেলে ইমন চলে যাওয়ার পর আমি রুমে চলে আসলাম, এসে ফ্রেশ হয়ে নিলাম। সারাদিনের ব্যস্ততায় কিছু খাওয়া হয়নি, খেতে যাবো এমন সময় দেখি সে খাবার নিয়ে রুমে ঢুকছে। ও হয়তো খেয়াল করছে আমি কিছুই খাইনি। ধন্যবাদ ঈশা, সত্যি খুব ক্ষুধা লাগছে। আমি খাইয়ে দিই প্লিজ। ঠিক আছে দাও। তারপর ঈশা আমাকে খাইয়ে দিতে লাগলো। খেতে খেতে আমি ঈশাকে বললাম, ঈশা বলো। কালকে আমি চলে যাব। কেন? আমি যেটা করতে আসছিলাম সেটা তো শেষ। মানে? মানে ইমনের বিয়ে খাওয়া, এখন তো আমাকে যেতেই হবে, তাই না? দেখলাম ঈশার মনটা অনেক খারাপ হয়ে গেল, মুখটা মলিন করে আমাকে বললো, কাল না গেলে হয় না প্লিজ? কালকে না গেলে তুমি খুশি? আমি অনেক খুশি। ঠিক আছে কাল যাব না, কিন্তু পরের দিন সকালে আমাকে যেতে হবে। তুমি মন খারাপ করতে পারবে না। তুমি বাসায় গিয়ে আমাকে ভুলে যাবে না তো? কি বলছো তুমি এগুলো? ভুলে যাবো কেন? আমি বাসায় গিয়ে আব্বু আম্মুকে তোমার কথা বলবো, ওকে? ঠিক আছে। তারপর ঈশা আবার আমাকে খাওয়াতে শুরু করলো। কিছুক্ষণ পর আবার বলে উঠলো, ও আরেকটা আবদার ছিল। কি আবদার বলো? কাল বিকেলে আমার সাথে একটু ঘুরতে যেতে হবে। আমি একটু ভাবলাম, আমার ভাবা দেখে ঈশা বলল, প্লিজ, কালকের ব্যাপারই তো, সকালে তো তুমি চলেই যাবে। আচ্ছা ঠিক আছে যাব। থ্যাংক ইউ। আমি শুধু মুচকে হাসলাম। ঈশা আমাকে খাওয়ানো শেষ করে তার ওনার আঁচল দিয়ে আমার মুখটা মুছে দিয়ে কপালে একটা কিস করে বলল, সারাদিন অনেক ধকল গেছে তোমার, এখন একটু রেস্ট নাও। ঠিক আছে। তারপর আমি বিছানায় একটু গাটা এলিয়ে দিলাম, আর ঈশা প্লেট নিয়ে চলে গেল। সন্ধ্যা সন্ধ্যা ভাব, তাই আর ঘুমালাম না। কিছুক্ষণ এইভাবেই কেটে গেল। বাইরে দেখলাম অন্ধকার নেমে এসেছে, বাসা থেকে অনেক আত্মীয় স্বজনই চলে গেছে, কিছু সংখ্যক মানুষ আছে। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। রুমে আসতে দেখি ইমনের বাবা মা আমার রুমে আসলো। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। আঙ্কেল আপনারা এখানে একসাথে? আমাকে বললো তো আমি চলে আসতাম। সমস্যা নেই বাবা, বিয়ের ব্যবস্থার জন্য তোমার সাথে ঠিকমতো কথাই বলতে পারিনি, তাই এক ছেলে গেছে আর এক ছেলের কাছে আসলাম। আমি বুঝি আন্টি, বিয়েতে কিরকম ঝামেলা পোহাতে হয়। সমস্যা নেই আন্টি, আর আমি অনেক খুশি হয়েছি আমাকে নিজের ছেলের মতো দেখেন। সো থ্যাংক ইউ আঙ্কেল আন্টি। এখন এই আঙ্কেল আন্টি ডাক্তার যে পরিবর্তন করতে হবে বাবা, আব্বু আম্মু ডাকলে খুশি হব। এই কথা শুনে আমি একটু ঘাবড়ে গেলাম। তখন আন্টি বলল, ঘাবড়ানোর কিচ্ছু নেই বাবা, আমরা জানি ইমন আমাদের সব বলেছে। তুমি আর আমার মেয়ে ঈশা দুজন দুজনকে অনেক ভালোবাসো। আমরা সেই রকম বাবা মা নই বাবা, আমার ছেলে মেয়ের পছন্দের মূল্য দিতে জানি। তাই তুমি এখন থেকে আমাদেরও আব্বু আম্মু ডাকবে, ঠিক আছে? ঠিক আছে আম্মু। এই তো লক্ষ্মী ছেলে। আব্বু আম্মু, কালকের পরের দিন সকালে আমাকে যেতে হবে। কেন বাবা, আরো 2 দিন থেকে যাও। না আব্বা, যেতেই হবে। ঠিক আছে, এবার আটকাবো না। বাসায় গিয়ে তোমার আব্বু আম্মুর সাথে আমাদের কথা বলিয়ে দেবে। আমরা কথা বলবো তোমাদের বিয়ের ব্যাপারে। আমি চাই এর পরের বার তুমি আমার জামাই হয়ে আসো। জি আব্বু, দোয়া করবেন। আমাদের দোয়া সবসময় তোমার সাথে থাকবে। থ্যাংক ইউ আব্বু আম্মু। এখন আমরা আসি। ঠিক আছে বলে ওনারা চলে গেল। আর সাথে সাথে মেয়েদের এন্ট্রি হলো। ও এসে আমাকে বলল, কি রে, ওনারা কেন আসছিল? তারপর আমি মেহেদিকে সব খুলে বললাম। সব শুনে মেহেদি বলল, ঈশাকে তুই ভালোবাসিস তাই না? ওর জন্য কাল যাবি না? নিষেধ করলো তাই আর কি। তুই তো প্রেমে পড়া ছেলে না, ঈশার প্রেমে পড়লি কেমনে? কোনো কারণ ছাড়াই। আর আমি চাই ও না কারণ খুঁজতে। কেন? কারণ আমি যদি কারণ খুঁজে বের করি তাহলে ওকে শুধু সেই কারণের জন্যই ভালো লাগবে, কিন্তু আমি চাই ওকে অজানা কারণেই ভালো লাগুক। ওকে যেন কোনোদিন কষ্ট দিস না। কখনোই না। আর শোন, কি? খাইছিস? খাইছি। কালকের পরের দিন সকালে কিন্তু চলে যাব, ব্যাগটা গুছিয়ে রাখিস। ঠিক আছে। বলতেই মেয়েদের ফোনে কল আসলো। ফোন বের করে বলল,
থাক, একটু কথা বলে আসি। এটা আমারটা। ওকে যা, বলে মেহেদি চলে গেল। তারপর আমি ঈশার রুমে চলে আসলাম, গিয়ে বললাম আসবো। আরে প্লিজ এসো। কি করছো? কিছু না। আচ্ছা তোমার হাতটা দিবা? কেন? কথা বলো না, প্লিজ দাও। ওকে বলে আমি ঈশার দিকে হাতটা বাড়িয়ে দিলাম, আর ঈশা একটা ব্যাগ থেকে সুন্দর একটা ঘড়ি বের করে আমার হাতে পরে দিল আর বলল, এই ঘড়িটা তোমার জন্য। যখনই তুমি সময় দেখার জন্য ঘড়ির দিকে তাকাবে, তখনই যেন তোমার আমার কথা মনে পড়ে। আমি চাই ঘড়ির প্রতিটা টিক টিক শব্দে যেন তুমি আমাকে মনে করো। তোমাকে মনে করার জন্য আমার ঘড়ির প্রয়োজন নেই ঈশা, এমনিতেই সব সময় তোমার কথা মনে পড়বে। তবু আমি চাই আমার স্মৃতি তোমার কাছে থাকুক। ওকে, ঘড়িটা অনেক সুন্দর ঈশা, একদম তোমার মতো। ঈশা লজ্জা পেয়ে আমার বুকে মাথা লোকালো। আমিও ঈশাকে জোরে ধরে বললাম, আজকে তোমার বাবা মা আমার সাথে আমাদের ভালোবাসার সম্পর্কে কথা বলেছে। কি বলেছেন ওনারা? তারপর আমি ঈশাকে সব কথা খুলে বলি। ঈশা অনেক খুশি হয়ে আমাকে আরো শক্ত করে জড়িত হইলো। আমি তোমাকে এত সহজে পেয়ে যাব সেটা কখনো ভাবিওনি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হুম। তারপর আরো কিছুক্ষণ ঈশার সাথে গল্প করে রাতের খাবার খেয়ে রুমে আসলাম। এসে কিছুক্ষণ ফেসবুকিং করে রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। দুপুর পর্যন্ত শুয়ে বসেই কাটিয়ে দিলাম। বিকেলে ঈশাকে নিয়ে ঘুরতে বের হব, এমন সময় সাদিয়া এসে বলল, আমিও তোমাদের সাথে যাব, প্লিজ আমাকে সাথে নাও না। না, তোকে নেওয়া যাবে না। প্লিজ। আর আমি তো ভুল সেদিনই বুঝতে পারছি। আর এখন আমিও তো তোমাদের বন্ধু, বাসায় একা থাকতে ভালো লাগছে না। না নিলে ভাববো সেদিন তোমরা আমাকে ক্ষমাই করনি। ঠিক আছে চলেন। ধন্যবাদ। মেহেদি এসে বলল, ভাই, আমিও যাই তোদের সাথে। ঠিক আছে আয়। তারপর আমরা চারজন মিলে ঘুরতে বের হলাম। প্রথমে পাশে একটা পার্কে গেলাম। মেহেদি একটু দূরে ওর গফের সাথে কথা বলছে। আমি, ঈশা আর সাদিয়া বসে আড্ডা দিচ্ছি। অনেকক্ষণ থাকার পর ঈশা বলল ফুচকা খাবে, তাই ওকে ফুচকা খাওয়ালাম, সাথে সাদিয়াকেও খাওয়াতে হলো। যাই হোক, পার্ক থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটছি। মেহেদি আর সাদিয়া একটু পেছনে আসছে। হঠাৎ একটা গাড়ি থেকে একটা ছেলে হাত বের করে আমার শার্টের কলার ধরে গাড়ি জোরে চালিয়ে আমার সামনে থাকা পিলারের সাথে ধাক্কা মেরে গাড়ি নিয়ে চলে গেল। আর সাথে সাথে আমার মাথায় অনেক জোরে আঘাত লেগে অনেক রক্ত বের হয়। এসব কাণ্ড দেখে ঈশা কিছুক্ষণের জন্য থ হয়ে দাঁড়িয়ে রইলো। কি হয়ে গেল কিছুই বুঝতে পারলো না। তারপর ঈশা রাকিব বলে আমার কাছে এক দৌড়ে ছুটে এলো। মেহেদি আর সাদিয়াও ছুটে এলো। আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে, মনে হয় আমি আর বাঁচবো না। ঈশা তার কোলে আমার মাথাটা তুলে অনেক জোর কান্না করতে লাগলো। তারপরই আমার চোখ দুটো বুঝে গেল। তারপর কি হলো আমি বলতে পারি না। এদিকে সবাই মিলে আমাকে কাছের একটা হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়েই আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। ঈশা, মেহেদি, সাদিয়া সবাই থিয়েটারের বাইরে পায়চারি করছে। ঈশা পাশের চেয়ারে ধপ করে বসে পড়লো। ঈশা কেঁদেই যাচ্ছে আর সাদিয়া ওকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। মেহেদি আমার অ্যাক্সিডেন্টের কথা ফোন করে আমার আব্বু আম্মুকে জানিয়ে দিল। শুনে আমার আম্মু কান্না করতে লাগলো। সাথে ইমনকেও ফোন করে জানিয়ে দিল। ইমন ভাইও সাথে সাথে রওনা করছে। মেহেদি ঈশার পাশে এসে বলল, ঈশা, তুমি এখানেই থাকো, আমি তোমার ব্যাগ গুছিয়ে নিয়ে আসি। সাথে তোমার বাবা মাকেও জানিয়ে দিই। ঈশা কোনো কথা না বলে কাদা অবস্থায় মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। সাদিয়াকে বলল, তুমি একটু ঈশার পাশে থেকো, ও অনেক কষ্ট পাচ্ছে। ঠিক আছে ভাইয়া, আমি আছি, আপনি যান। বলে মেহেদি চলে গেল। বাসায় গিয়ে ঈশার বাবা মাকে সবকিছু জানিয়ে দিল। মেহেদি আমার ব্যাগ গুছিয়ে ঈশার বাবা মায়ের সাথে কিছুক্ষণের মধ্যেই আবার হাসপাতালে পৌঁছে গেল। ততক্ষণে ইমন ভাইয়া ওর শ্বশুর বাড়ি থেকে হাসপাতালে চলে আসলো। ঈশা অনেক কান্না করছে আর বলছে, আমার জন্যই এমন হলো। ওকে নিয়ে যদি না বের হতাম আজকে, তাহলে এরকম কিছুই হতো না। ও আসতে চাইছিল না, আমি জোর করে থাকতে বললাম। প্লিজ তুই এমন বলিস না। কে এরকম করেছে আমরা তাকে খুঁজে বের করব। অ্যাক্সিডেন্ট হয়েছে তাই পুলিশ কেস হয়েছে। কিছুক্ষণ পর পুলিশ আসলো আর তদন্ত করার জন্য সবাইকে প্রশ্ন করা হলো। ঈশার আব্বু পার্সোনালি পুলিশকে বিশেষভাবে তদন্ত করার জন্য বললো। জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ চলে গেল। প্রায় 2 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হলেন। সবাই আগ্রহ নিয়ে ডাক্তারের কাছে ছুটে গেলেন। ঈশার আব্বু বললেন, ডাক্তার, রাকিবের কি অবস্থা? রোগী আপনার কে হয়? আমার জামাই। এখন বললেন ও কেমন আছে? এখনও ঠিক আছে, আমরা তো ওকে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু কিন্তু কি ডাক্তার? দেখুন, ও অনেক জোরে আঘাত পেয়েছে আর সেটা চোখের কর্নিয়াতে আঘাত এনেছে। মানে? মানে এক কথা, অতিরিক্ত আঘাত পাওয়ার কারণে চোখের কর্নিয়া নষ্ট হয়ে গেছে, যার কারণে ও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে।
এই কথা শোনা মাত্র ঈশা ফ্লোরে ধপ করে বসে পড়লো, সাথে কান্না করতে লাগলো। ঈশার আম্মু ঈশাকে সামলাচ্ছে। ঈশার আব্বু বলল, ডাক্তার, আমরা কি রাকিবের সাথে দেখা করতে পারবো? না, কারণ তার জ্ঞান ফিরেনি। আমরা তাকে রেডে রিপোর্ট করে দিচ্ছি, সকালে জ্ঞান ফিরলে দেখা করতে পারেন। বলেই ডাক্তার চলে গেলেন। কিছুক্ষণ পর আমাকে বেডে শিফট করা হলো। এখন রাত 9টা বাজে, কিন্তু কারো বাসায় যাওয়ার নাম নেই। ঈশা আমার বেডের পাশেই আমার হাতটা শক্ত করে ধরে মনমরা হয়ে বসে আছে। আঙ্কেল এসে বলল, তোমরা সবাই মেয়েরা বাসায় যাও, আমি ইমন আর মেহেদি এখানে আছি। আমি ওকে ছাড়া এখান থেকে এক পাও যাব না। বোঝার চেষ্টা করো মা। আমি কিছুই বুঝতে চাই না, আমি ওর পাশেই থাকতে চাই। আন্টি আর সাদিয়াও যেতে রাজি হলো না, কিন্তু আঙ্কেলের জোরাজোরিতে শেষ পর্যন্ত রাজি হলো বাসায় যাওয়ার জন্য। তখন মেহেদি বলল, এত রাত্রে মেয়েদের একে যাওয়া দেওয়াটা উচিত হবে না। ইমন ভাই, তুমি ওদের সাথে যাও। এভাবে তো ভেবে দেখি, ও কিন্তু ঠিক কথা বলছে ইমন, তুমি ওদের সাথে বাসায় যাও। ঠিক আছে আব্বু। বলে আন্টি আর সাদিয়াকে নিয়ে ইমন ভাই বাসায় চলে গেল। আঙ্কেল রুমে পায়চারি করছে, মেহেদি খাবার আনতে গেছে। আর ঈশা সবসময় আমার হাত ধরে পাশেই বসে আছে। মেহেদি খাবার নিয়ে আসার পর খেয়ে নিল। ঈশা খেতে না চাইলো, শরীর খারাপ করবে তাই আঙ্কেল জোর করে খাইয়ে দিলেন। রাত 12:30। হঠাৎ আমার রুমে কান্না করতে করতে ঢুকলো একটা মহিলা আর একটা পুরুষ। হ্যাঁ, এগুলো আর কেউ নয়, আমার আব্বু আম্মু। মানে আমার অ্যাক্সিডেন্টের খবর শোনা মাত্র তখনই রওনা করছেন। একেই বলে বাবা মা। যাই হোক, ঈশা আমার পাশেই বসেছিল। মনে হয় একটু ঘুমের ভাব আসছিল, কিন্তু কান্নার আওয়াজ পেতেই ঘুমটা ভেঙে যায়। মেহেদি আমার আব্বু আম্মুকে দেখে বলল, ছোট আব্বু, ছোট আম্মু, আপনারা এইখানে? কি হয়েছে আমার কলিজার? বলে অনেক কান্না করতে লাগলো। আম্মুর কান্না দেখে ঈশাও কান্না করতে লাগলো। আঙ্কেল একটু বাইরে ছিল, কান্নার শব্দ শুনে ভেতরে আসলো আর বলল, কে আপনারা? রাকিবের পাশে এরকম কান্না করছেন কেন? আমি রাকিবের আব্বু আর ওর আম্মু। আপনারা এত দূর থেকে এখানে? ছিল এরকম সংবাদ শুনলে কোন বাবা মা হাত গুটিয়ে বসে থাকতে পারে বলেন? সেটা তো ঠিক আছে। তা আপনি কে? আমি ঈশার আব্বু, আর এ হলো আমার মেয়ে ঈশা। আপনাদের কথা আমার ছেলের মুখে শুনেছি, কিভাবে এমন হলো? তারপর সব ঘটনা খুলে বলল ঈশার আব্বু। সব শুনে আম্মু বলল, ডাক্তার কি বলেছে? তারপর ডাক্তার কি বলেছেন সেটাও খুলে বললেন উনি। শুনে আম্মু আরো কান্না করতে লাগলেন। তারপর ঈশা বলল, আম্মু, আপনি কাঁদবেন না প্লিজ। ডাক্তার ওর পাশে এভাবে কান্না করতে নিষেধ করেছেন। বলেই ঈশা আম্মুকে সান্ত্বনা দিতে লাগলেন। সকাল 8:30 ইমন আর আন্টি হাসপাতালে চলে আসলো। 9:30 আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে অস্পষ্ট সুরে বললাম, আম্মু। আম্মু পাশেই ছিল। তখন আম্মু বলে উঠলো, কি হয়েছে আব্বু? আমি তোমার পাশেই আছি। কেমন আছো তুমি? ভালো আছি আম্মু। আমি এখন কোথায়? চোখে আমার ব্যান্ডেজ লাগানো কেন? আর আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার সাথে তো ঈশা ছিল। ঈশা কোথায়? এই তো, আমিও তোমার পাশেই আছি। ঈশা, তুমি কোথায়? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? চোখ থেকে এটা খুলে দাও না প্লিজ। আমার কথা শুনে সবাই মাথা নিচু করে নীরবে কাঁদছে। তারপর আমি বললাম, কি হলো, সবাই চুপ করে আছো কেন? আমার কথার মাঝে একটা অচেনা কণ্ঠ শুনতে পেলাম। উনি বলে উঠলেন, কেমন আছে ও ইয়ং ম্যান? আপনি কে? আমি তোমার ডাক্তার। ও, তার মানে আমি হাসপাতালে? ভালোই হলো। ডাক্তার, আমার চোখে কি যেন বেঁধে রাখছেন, আমি দেখতে পাচ্ছি না। আপনি খুলে দেন। কেউ আমার কথা শুনতেছে না। তুমি যে অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে আছে? হ্যাঁ, একটু মনে আছে। কেউ আমাকে ধাক্কা দিয়েছিল, ও তার জন্য আমাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তো ভালোই করছে, কারণ আমি তো সুস্থ। কিন্তু চোখে এটা বেঁধে রাখছেন কেন? রাকিব, আমি তোমাকে যে কথা বলতে যাচ্ছি তার জন্য মেন্টালি প্রস্তুত থেকো। মানে অতিরিক্ত আঘাত পাওয়ার কারণে তোমার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছো। উই আর রিয়েলি সরি। আমি কি বলবো বুঝতে পারছি না। আমি একদম হয়ে বসে আছি। বলার শক্তিও মনে হয় হারিয়ে ফেলেছি। একদিকে আম্মু, আরেকদিকে ঈশা আমাকে ধরে নীরবে কান্না করে। আমি গায়ে থাকা টি শার্টটা ভিজে ফেললো। তখন ঈশার আব্বু ডাক্তারকে বলল, ডাক্তার, রাকিবের ভালো হওয়ার কি কোনো চান্স নেই? একটা উপায় আছে, কিন্তু সেটা ভাগ্যের ব্যাপার। উপায়টা কি ডাক্তার? কার্নিয়ার ট্রান্সফার। মানে কারোর চোখের কার্নিয়া যদি রোগীর চোখের কার্নিয়ার সাথে মিলে যায় আর সে যদি স্বেচ্ছায় দিতে চায় তাহলেই একমাত্র সম্ভব। কিন্তু এরকম মানুষ আমরা কোথায় পাবো? এটা এখন আপনাদের ভাগ্য, আগেই বললাম। বলে ডাক্তার চলে গেলেন। আব্বু আমাকে বলল, তুমি চিন্তা করো না আব্বু, তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে আনবো, যত টাকাই লাগে আমি দিব।
2 দিন পর পুলিশ হাসপাতালে আসলো, তখন আমার পাশে সবাই ছিল। ঈশার আব্বু পুলিশকে বললো, কি ব্যাপার অফিসার, আপনি এখানে? কোনো আপডেট? আপডেট আছে, কিন্তু অনেক শকিং। মানে বুঝলাম না। সিসিটিভি ফুটেজের মাধ্যমে এই ছেলেটির ওপর আঘাত যে 2 ছেলে করেছিল তাকে আমরা ধরেছি। ছেলেগুলোর উপযুক্ত শাস্তি দাবি করছি অফিসার। তা তো অবশ্যই, কিন্তু ওই ছেলেগুলোর সাথে আরো একজন জড়িয়ে আছে। মানে বুঝলাম না। ছেলেগুলোকে রিমান্ডে নেওয়ার পর ওরা বলছে টাকার জন্য এরকম করেছে, ওদের ভাড়া করা হয়েছিল। তাহলে এর পিছনে কার হাত রয়েছে? পুলিশ অফিসার আঙ্গুল তুলে দেখালো। অফিসার যার দিকে ইশারা করে আঙ্গুল দেখালো তার দিকে তাকে সবাই অবাক হয়ে আছে, কারণ ওটা আর কেউ ছিল না, ওটা ছিল ঈশার খালাতো বোন সাদিয়া। সবাই একসাথে বলে উঠলো, সাদিয়া, তুই কেন করলি? আর করার পর এখানে এসে ভালো সাজার নাটক করছিস কেন? তখন সাদিয়া অনেক রাগ করে চেঁচিয়ে বলে উঠলো, হ্যাঁ আমি ওকে মারার চেষ্টা করেছিলাম, কিন্তু কেন? কারণ ওকে আমি ভালোবেসেছিলাম। আমার জন্য সিলেট আসতে রাজি হয়েছে। আর যখন আমি আমার ভালোবাসার কথা ওকে জানালাম, তখন সবার সামনে আমাকে রিজেক্ট করে অপমান করলো। আর আমার চোখের সামনে ঈশাকে ভালোবাসলো। ঈশার মধ্যে কী এমন দেখলো যেটা আমার মধ্যে নেই? তাই আমি ঠিক করলাম, ও যদি আমার না হয় তাহলে আর কারোর হতে দিব না। এই জন্য আগে বন্ধুত্ব করে ভরসা জিতলাম, তারপর আগে ওকে মারতে চাইলাম, তারপর ঈশাকেও। তাই ওদের টাকা দিয়ে ভাড়া করেছিলাম, কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচে গেল। সবাই শুনে হাঁ করে আছে, মনের ভিতরে এত ঘৃণা জমে রেখেছে। তখন ঈশার আব্বু বলল, অফিসার ওকে এখনই নিয়ে যান। সাদিয়াকে পুলিশ নিয়ে যেতে লাগলো। তখন ঈশা বলল, অফিসার দাঁড়ান। ঈশার কথা শুনে পুলিশ দাঁড়িয়ে গেল, আর ঈশা আমার পাশ থেকে উঠে গিয়ে সাদিয়ার গার গেল। আর হ্যাঁ, ঠিকই ধরেছেন, সাদিয়ার গালে কষে 2 থাপ্পড় বসিয়ে দিল আর বলল, তোকে আমি বোন প্লাস বন্ধু ভেবেছিলাম, আর তুই কিনা ছি। অফিসার, ওকে আমার সামনে থেকে নিয়ে যান, না হলে আমি ওকে এবার খুন করব। তারপর পুলিশ সাদিয়াকে নিয়ে গেল। ঈশা আমার কাছে এসে বলল, সরি। এই পাগলি মেয়ে, সরি বলছো কেন? আমার জন্যই আজ তোমার এই অবস্থা। তোমার সাথে যদি সেদিন ঘুরতে না বের হতাম, তাহলে এগুলো কিছুই হতো না। আমার ভাগ্যে যেটা ছিল হয়ে গেছে, এতে তোমার কোনো দোষ নেই। ওকে। আম্মু আব্বু ঈশাকে বোঝালো। আরো 3 দিন হাসপাতালে থাকলাম। 3 দিন পর হাসপাতাল থেকে আমাকে রিলিজ করা হলো। আব্বু আম্মুকে অনেক, ঈশার পরিবারের সবাই অনেক রিকোয়েস্ট করলো ওনাদের বাসায় যাওয়ার জন্য, কিন্তু কোন রকম তাদের বুঝিয়ে সুঝিয়ে ওখান থেকে আমি, মেহেদি আর আব্বু আম্মু বগুড়ায় যাওয়ার জন্য রওনা দেবো। আব্বু সবার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে আনতে গেছে। ঈশা আমাকে বলল, রাকিব, বলো। বাসায় গিয়ে আমাকে ভুলে যাবে না তো? তুমি বারবার এই কথা বলছো কেন? এমনি, বাদ দাও। বাসায় পৌঁছে আমাকে ফোন দিবে। আচ্ছা ঠিক আছে, তুমি নিজের যত্ন নিও, কারণ তুমি শুধুই আমার। ওকে। আমরা কথা বলতে বলতে আব্বু টিকিট নিয়ে আসলো। তারপর আঙ্কেল আন্টি আর ঈশার থেকে আমরা সবাই বিদায় নিয়ে বাসে উঠে পড়লাম। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। বাস চলতে লাগলো তার আপন গতিতে। আমি আনমনে জানলার ধারে বসে আছি। আম্মু এসে বলল, ঈশার জন্য মন খারাপ হচ্ছে? না মানে। ঈশাকে আমাদেরও অনেক পছন্দ হয়েছে। ধন্যবাদ আম্মু। 6 ঘন্টা জার্নি করার পর বগুড়ায় পৌঁছে গেলাম। সেখান থেকে সিএনজি নিয়ে সোজা বাসায় চলে আসলাম। আম্মু আমাকে রুমে দিয়ে আসলো এবং আম্মু আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। আমি গোসল করে ফ্রেশ হলাম। ঈশা ফোন করতে বলেছিল, অনেক চেষ্টা করলাম কিন্তু ফোন দিতে পারলাম না। তাই আম্মুকে দিয়ে ফোন দিয়ে নিলাম। অন্ধত্বের জীবন অনেক কষ্টের, এবার বুঝতে পারছি। ঈশার সাথে অনেকক্ষণ কথা বলে খেয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবেই অন্ধত্বের জীবন নিয়ে কেটে গেল 3 মাস। এই 3 মাসে আর ফেসবুকও যেতে পারে না, গল্পও লিখতে পারে না। চোখের মর্ম আমি এখন বুঝতে পারছি। ঈশা আমাকে আগের মতো গুরুত্ব দেয় না। ঈশা হঠাৎ একদিন ফোন করে বলল, রাকিব, তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলো। দেখো, তোমার সাথে রিলেশন কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ঈশা কি বলছো এগুলো? দেখো, ফাইজলামি করো না। আমি ফাইজলামি করছি না, সিরিয়াসলি বলছি। মানে কি এসবের? তোমার মতো একটা দৃষ্টিহীন প্রতিবন্ধী ছেলের সাথে আমি সারা জীবন থাকতে পারবো? সামনে আমার অনেক সুন্দর ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে আমি তোমার জন্য নষ্ট করতে পারি না। ঈশা প্লিজ আমাকে এভাবে ছেড়ে যেও না। সরি, আমার কিছুই করার নেই। ঈশা একটাবার আমার কথা শোনো। ভালো থেকো তুমি। ঈশা বলার আগেই ঈশা আমার মুখের উপর কলটা কেটে দিল। আমি এখন কি করব কিছুই ভাবতে পারছি না। চোখ দিয়ে অজান্তে আজকে ঈশার জন্য পানি ঝরছে। আজকে ঈশা আমাকে ছেড়ে চলে গেল, এটা ভাবতেই পারছি না। রুমে অনেক মনমরা হয়ে বসে আছি। হঠাৎ আম্মু রুমে আসলো আর জিজ্ঞাসা করলো, রাকিব, কি হয়েছে?
এত উদাসীন লাগছে কেন? আম্মু, ঈশা আমাকে ছেড়ে চলে গেছে। মানে? তারপর আমি আম্মুকে সব খুলে বললাম, আর সাথে সাথে আম্মুকে জোরে ধরে অনেক কাঁদলাম। আম্মু আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। আমি আর রুম থেকে বের হই না। বের হয়েই বা কি করতাম? সবসময় ঈশার কথাগুলো মনে পড়তো, ও একসাথে থাকার প্রতিজ্ঞাগুলো মনে পড়তো। কতই না বোকা ছিলাম আমি, চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম। তারপর যখন মন মানতো না তখন ফোন করতাম, কিন্তু সবসময়ের জন্য ফোন বন্ধ পেতাম। মানে আমি এখন তার ব্লক লিস্টে পড়ে আছি। এভাবেই ঈশার জীবন থেকে চলে যাওয়ার পর আরো 3 মাস কেটে গেল। ঈশার কথা আর খুব একটা মনে পড়ে না। রুমে শুয়ে আছি, হঠাৎ আম্মু এসে বলল, রাকিব, একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ আম্মু? চোখের কার্নিয়ার ডোনার পাওয়া গেছে। তোকে আর অন্ধত্বের জীবন কাটাতে হবে না। আম্মুর কথা শুনে অনেক খুশি হলাম। তারপর আম্মু বলল, আজকেই আমরা তোকে নিয়ে ঢাকা যাব, ওখানে তোর অপারেশন হবে। বলে আম্মু চলে গেল রেডি হতে। কিছুক্ষণ পর আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 7 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম ঢাকায়। ওখান থেকে সোজা হসপিটালে আমাকে নিয়ে আসা হলো। সব প্রসিজার করার পর রাতে আমার অপারেশন করা হলো। অপারেশন করার 48 ঘন্টা পর আমার চোখের ব্যান্ডেজ ডাক্তার এসে খুলে দিল, আর বলল, আস্তে আস্তে চোখ খোলার চেষ্টা করো। আমি আস্তে আস্তে চোখ খুললাম, আর সামনে আমার আম্মুকে দেখতে পেলাম। আমি বললাম, আম্মু, আমি তোমাকে দেখতে পাচ্ছি। আম্মু কোনো কথা না বলে সোজা আমাকে এসে জড়িয়ে ধরলেন। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার, আমাকে চোখের কার্নিয়ার ডোনার কোথায়? আমি তাকে দেখতে চাই। অ্যাক্সিডেন্টেড পেশেন্ট এখানে আসে আর আমরা তাকে বাঁচাতে অক্ষম হই, তাই তার কর্নিয়া তোমাকে দিয়েছি। কিন্তু আমার যে কার্নিয়ার ডোনার লাগবে আপনি কেমনে জানেন? সিলেটে যে হাসপাতালে তোমার চিকিৎসা হয়েছিল সেখানে ডাক্তার যোগাযোগ করেছিল। কর্নিয়া ডোনারের সন্ধান পেলে যেন তোমাদের জানাই, এভাবে খোঁজ পেয়েছি। ওকে, বলে ডাক্তার চলে গেলেন। আরো 2 দিন হাসপাতালে থাকার পর আমাকে রিলিজ দেওয়া হলো। আব্বু বিল মিটিয়ে আমরা এখন হাসপাতালের বাইরে দাঁড়িয়েছি। এখান থেকে সিএনজি নিয়ে কমলাপুর রেল স্টেশনে গেলাম। সেখান থেকে ট্রেনে করে 3 ঘন্টা জার্নি করে বগুড়ায় পৌঁছে গেলাম। সেখান থেকে আবার সিএনজি নিয়ে সোজা বাসায় চলে আসলাম। চোখ ফিরে পেয়ে যেন বিশ্ব জয় করেছি এমন লাগছে। কতদিন পর সেই চিরচেনা রুম দেখছি, অনেক ভালো লাগছে। ঈশার কথা হঠাৎ মনে পড়ে গেল। ঈশা আমাকে এই চোখের জন্য, মানে এই সামান্য কারণে আমাকে ছেড়ে চলে গেছে। ও সুন্দর ভবিষ্যতের জন্য আমাকে ছেড়ে চলে গেছে। ঈশাকে দেখিয়ে দিতে হবে ও আমাকে ছেড়ে দিয়ে কত বড় ভুল করেছে। ওর থেকেও সুন্দর ভবিষ্যৎ আমি করব। ফেসবুক আবার গল্প লিখতে শুরু করলাম। অনেক কঠোর পরিশ্রম আর চেষ্টা করে নাটক লেখার চান্স পেলাম 8 মাস পর। আজ বেস্ট রাইটার হিসেবে অ্যাওয়ার্ড পেলাম। আজ আমি একজন সাকসেসফুল লেখক, অনেক ব্রাইট ফিউচার। এদিকে মেহেদি আর ওর ওই গফের বিয়ে আমাকে নিমন্ত্রণ করছে। যথাসময়ে ওর বিয়েতে চলে আসলাম। আমাকে দেখে মেহেদি বলল, কিরে, কেমন আছিস? তুই তো এখন অনেক বড় ভিআইপি মানুষ, তোর দেখা পাওয়াই মুশকিল। ফাজলামি বাদ দে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। একটু পর মেহেদি আবার বলল, ঈশার কি খবর, কেমন আছে সে? আমি কেমনে জানবো? বিপদের বন্ধুকে তো ভুলে যাবে, এটাই দুনিয়ার নীতি। শোন, আমি কিন্তু ওকে ছেড়ে যাইনি। ঈশা আমাকে ছেড়ে চলে গেছে, তাও সামান্য এই চোখটার কারণে। ঈশা তোকে ছেড়ে কেন চলে গেছে জানিস? জানবো না কেন? ওর সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে। ভুল জানিস, মানে? ওর ভবিষ্যতের চিন্তা করে যায়নি, ও তোর ভবিষ্যৎ সুন্দর করতে চলে গেছে। কি বলতে চাচ্ছিস তুই? তুই কি জানিস তুই যে আজ যে চোখ দিয়ে দুনিয়া দেখছিস এটা কার জন্য? একটা অ্যাক্সিডেন্ট করা মহিলার। ডাক্তার তোকে ভুল বলছে। মানে? আজকে তোর যার চোখ দিয়ে এত সফলতা অর্জন করেছিস সে আর কেউ নয়, সে হলো ঈশা। মেহেদির কথা শুনে আমি শকড হয়ে দাঁড়িয়ে থাকা জায়গা থেকে 2 ধাপ পিছিয়ে গেলাম। চোখ থেকে অজান্তে পানি বের হয়ে আসছে। আমি যে চোখ দিয়ে দেখছি সেই চোখগুলো ঈশার, আর আমি ঈশাকে এতদিন ভুল বুঝে আসলাম। তারপর আমি মেহেদিকে জিজ্ঞেস করলাম, ঈশা এটা কেন করলো? সেটা তো একমাত্র ঈশাই জানে। তোকে এত কিছু কে বলেছে? ইমন ভাই। আমার ভুলের আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে বলে আমি বিয়ে থেকে বেরিয়ে পড়লাম। মেহেদি বলল, কিরে কই যাস? সিলেট, বলে আমি কার নিয়ে বেরিয়ে পড়লাম। সারা রাস্তা শুধু একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো ঈশা কেন এরকম করলো। যাই হোক, প্রায় 4 ঘন্টা গাড়ি চালিয়ে চলে আসলাম সিলেট। তারপর আরেকটু গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম ঈশাদের বাসায়। গাড়ি থেকে নেমে নজর পড়লো ইমনের দিকে। ইমনও আমাকে দেখে এগিয়ে আসলো আর বলল, রাকিব ভাইয়া, আপনি এইখানে?
আমি কোনো কথা না বলে সোজা গিয়ে ইমনকে জড়িয়ে ধরলাম। তারপর আমি বললাম, ভাইয়াকে ভুলে গেছো তোমরা? তাই ভাইয়া চলে আসতো তোমাদের কাছে। ইমন ভাই আঙ্কেল আন্টিকে ডেকে বললো। আব্বু আম্মু দেখে যাও কে এসেছে। তারপর আঙ্কেল আন্টি বেরিয়ে আসলেন। আমাকে দেখে একদম অবাক হয়ে গেছে। আমি গিয়ে তাদের পায়ে হাত দিয়ে সালাম করে বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। আপনাদের তো এই ছেলের কথা ভুলেই গেছেন, তাই আমি আসলাম দেখা করতে। খুব ভালো করেছো বাবা, আমরা খুব খুশি হয়েছি। তোমাকে তো এখন টিভিতে দেখতে পাওয়া যায়। সব আপনাদের দোয়া আন্টি, কিন্তু আপনার মেয়ের সাথে আমার অনেক কথা আছে। ও কেন এমন করলো? কোথায় ঈশা? ঈশার রুমেই আছে, যাও। ও আর রুম থেকে বের হয় না। তারপর আমি তাড়াতাড়ি করে ঈশার রুমের দরজার কাছে দাঁড়িয়েছি। হার্টবিটটা বেড়ে গেল। দরজা নক করে ঢুকে পড়লাম। দেখলাম ঈশা খাটের উপর বসে আছে। দরজা খোলার আওয়াজ পেতেই বলে উঠলো। কে? আমি কোনো কথা না বলে চুপচাপ ঈশাকে দেখছি। চোখ দিয়ে আমার পানি পড়ে যাচ্ছে। তারপর ঈশাই বলল। রাকিব? আমি অবাক হয়ে বললাম, তুমি কি করে বুঝলে আমি রাকিব? তোমার নীরবতা প্লাস তোমার অস্তিত্ব আমি অনুভব করতে পারি। কতটা ভালোবাসলে এমন অনুভব করা যায়? জানি না। কেন এমন করলে? কিসের কথা বলছো? সত্যি কি তুমি বুঝতে পারছো না? চোখটা আমার চেয়ে তোমার অনেক জরুরি, তাই। মানে? তুমি লেখক মানুষ, আর লেখক মানুষের চোখ ছাড়া জীবন অচল। চোখ না থাকলে আজ তুমি কখনোই এই সফলতা অর্জন করতে না। তোমার সফলতা দেখে আমি অনেক খুশি। তাহলে ডাক্তারকে দিয়ে মিথ্যে বলেছো কেন? কারণ তুমি যদি জানতে কর্নিয়া আমি দিয়েছি, তাহলে তুমি কখনোই নিতে না, তাই না? আর আমাকে ছেড়ে চলে গেলে কেন? কারণ এই অন্ধের জীবন নিয়ে কারোর উপর বোঝা হতে চাই না, তাই। সামনে তোমার অনেক সুন্দর ভবিষ্যৎ। আমার চেয়েও অনেক ভালো মেয়ে তোমার জন্য এখন পাগলি। আমি কোনো কথা না বলে সোজা গিয়ে এসে জোরে ধরে কান্না করতে লাগলাম। এসে আমার স্পর্শ পেয়ে কেঁপে উঠলো। আচমকা এরকম জোরে ধরা সে আশা করেনি। তারপর আমি বললাম, আমার সেই সুন্দর ভবিষ্যৎ আমি তোমার সাথে কাটাতে চাই। আমি তো শুধু আমার এই পাগলিকেই চাই। কি বলছো এগুলো? একটু বোঝার চেষ্টা করো। আমি আর কিছু বুঝতে চাই না, আমার তোমাকেই লাগবে। আজ থেকে আমি তোমার চোখ হয়ে তোমার পাশে সারা জীবন থাকতে চাই বলে আমি কোলে তুললাম। এসে আমার বুকে মাথা রাখলো। তারপর আঙ্কেল আন্টিকে বলে কাজে অফিস গিয়ে ঈশাকে বিয়ে করে নিলাম। আঙ্কেল আন্টি অনেক খুশি। তারপর ওনাদের থেকে বিদায় নিয়ে ঈশাকে আমার গাড়িতে নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় পৌঁছতে রাত হয়ে গেল। বাসায় এসে কলিং বেল চাপতেই আম্মু এসে দরজা খুলে দিল। প্রথমে ঈশাকে দেখে একটু রাগ করলো, পরে সব ঘটনা খুলে বললে, আব্বু আম্মু দুজনে আমাদের মেনে নেয়। আজ আমার বাসর রাত। ঈশাকে কোলে করে নিয়ে বাসর ঘরে প্রবেশ করলাম। ঈশার আমার হঠাৎ বিয়ে হওয়ায় তেমন কোনো কিছুই করা হয়নি। ঈশাকে এক কাপড়ে নিয়ে এসেছি। ঈশার সাথে রিলেশন থাকতে ওর জন্য একটা শাড়ি কিনে রাখছিলাম। তাই ঈশাকে বললাম, ঈশা আজ তো আমাদের বাসর, তাই শাড়ি না পরলে জমতেছে না। এই শাড়িটা আমি তোমার জন্য কিনে রাখছিলাম, তুমি এটা পরে নাও। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। আমি পরে দিই। ঈশা লজ্জা মাখা মুখ নিয়ে বলল। ঠিক আছে, দাও। তারপর আমি ঈশাকে অনেক সুন্দর করে শাড়ি পরে দিলাম, আর আমিও নিজে একটা পাঞ্জাবি পরে আসলাম। তারপর ঈশাকে কোলে করে নিয়ে আমার খাটে বসলাম, সাথে নিজেও বসে পড়লাম আর বললাম, জানো ঈশা, প্রতিদিন আমি জানলায় দাঁড়িয়ে থেকে চাঁদ দেখি, কিন্তু আজ থেকে আর দেখার প্রয়োজন নেই। কেন? কারণ এখন থেকে চাঁদ আমার খাটেই থাকবে সবসময়। ঈশা লজ্জা মাখা মুখ নিয়ে বলল, এই চাঁদেরও ছোট্ট একটা চাঁদ লাগবে। সারা জীবন আমাকে ভালোবাসবে, তাহলে প্রতি বছর একটা করে ছোট্ট চাঁদ উপহার দিব। যা, দুষ্টু কোথাকার। বলে ঈশা আমার বুকে আস্তে করে কিল ঘুষিয়ে দিতে লাগলো, আর আমি ঈশাকে বুকে জড়িয়ে নিয়ে হারিয়ে গেলাম সুখের সাগরে।